হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে জেনারেল সায়েন্সের আমরা এনটিপিসির সময় শুরু করেছিলাম 500 সিরিজ, যেটা কমপ্লিট করানো হয়নি। তো এখন এই মুহূর্তে আমরা এনটিপিসি থেকে গ্রুপ দিকে তাকিয়ে জেনারেল সায়েন্স থেকে শুরু করছি, কারণ গ্রুপ ডির দিকে তাকিয়ে জেনারেল সায়েন্স শুরু করলে অটোমেটিক্যালি এনটিপিসি কভার হয়ে যাবে। এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে, এনটিপিসিতে যে প্রশ্নগুলো করিয়েছিলাম তোমাদের, টোটাল সম্ভবত 100+ কোশ্চেন্স করানো ছিল। ওগুলো কিন্তু দুরন্ত কোশ্চেন্স ছিল, ঠিক আছে? এই কিছুদিন আগেই করেছি, তো ওই সিরিজের মধ্যেই এটাকে ইনক্লুড করে দেবো, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কী বলছে হেনরি মোজলের মতে একটি মৌলের নিম্নলিখিত ধর্মগুলির জন্য কোনটি তার পারমাণবিক ভরের চেয়ে বেশি মৌলিক ধর্ম। দেখো, আমরা সবাই জানি যে হেনরি মোজলে, ঠিক আছে, হেনরি মোজলে, ওকে। তো উনি যে তত্ত্বটা দিয়েছিলেন সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর দিয়েছিলেন, ঠিক আছে? 1913 উনি পারমাণবিক সংখ্যার ওপর এই তত্ত্বটা দিয়েছিলেন। আর মেন্ডেলিভ উনি 1869 থেকে 72, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে, কখনো 1869 বলা, কখনো 1872 বলা হয়, এই রেঞ্জের মধ্যে উনি পারমাণবিক ভর নিয়ে একটা টেবিল তৈরি করেছিলেন। যেহেতু মেন্ডেলিভ আগে করেছিলেন, তাকে উন্নত করেন হচ্ছে হেনরি মোজলে, ওকে। তো আমরা এখানে হেনরি মোজলের কথা বলেছি, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার ওপর বেস করে কিন্তু হেনরি মোজলে তার আধুনিক পর্যায় সারণী তৈরি করেছিলেন, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। খুব কমন কোশ্চেন, নর্মাল প্রশ্ন। স্টার্ট করছি, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে লেভেল বাড়বে, দেখবে লেভেল কোথায় যায় আজকে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, দুদাগ। আমি তোমাদের এখানে একটা জিনিস এঁকেও রেখেছি। বলছে যে একটি 2 কিলোওয়াট এসি, একটি 250 ভোল্ট এসি মেন লাইনের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, যার জন্য তারের সাথে লাগানো একটি 3 পিন টপ প্লাগ আছে। তো নিচের কোন বিকল্পটি সঠিক নয়? তোমাদের এক এনসিইআরটির একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়্যারিং, অর্থাৎ কীভাবে আমরা বাড়িতে তারের ওয়্যারিংটা করি, ওকে। সেই তার উপর বেস করে এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, বলে দিই। সেটা হচ্ছে, এই যে এখানে যে কালো তারটা আছে না, ঠিক আছে, এই যে এখানে যে কালো তারটা আছে, আর প্রত্যেকটা তারকে আগে আমি ডিনোট করে দিই। আর এই যে এখানে, আচ্ছা, এই তারটাকে কী বলি আগে লিখে দিই। এই যে কালো তারটা আছে, এটাকে বলা হয় নিউট্রাল ওয়্যার, ঠিক আছে? এটাকে কী বলা হয়? ওকে, কালো, তো সো কালো দিয়ে লিখি, বেটার বুঝতে পারবে তোমরা। এই তারটাকে বলা হয় নিউট্রাল ওয়্যার, ঠিক আছে? নিউট্রাল, আমি নিউট্রাল বলে ছেড়ে দিচ্ছি, আর ওয়্যার লিখছি না। এটা হচ্ছে নিউট্রাল ওয়্যার, ঠিক আছে? আর এই যে লাল, এই লালটা যেটা, এই যে লাল, ঠিক আছে, এই লালটাকে বলা হয় লাইভ ওয়্যার। কী বলা হয়? লাইভ ওয়্যার। অনেক সময় অনেক ইলেকট্রিক মিস্ত্রি এটাকে ফিউজ ওয়্যারও বলে। ফিউজ ওয়্যার বলতে ফিউজের মধ্যে যে তার থেকে বেসিক্যালি তাকে ফিউজ ওয়্যার বলা উচিত, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় এটাকে ওরা ফিউজ ওয়্যার বলে। ফিউজ ওয়্যার মানে হচ্ছে এই লাইভ ওয়্যারের কিন্তু ফিউজ লাগানো থাকে। এখানে একটা লাইন লেখা রয়েছে, দেখো, ফিউজ লাইভ ওয়্যারের সাথে যুক্ত করা হয়। এটা কিন্তু ঠিক বিবৃতি, ঠিক আছে? আর নিউট্রাল তারটা কালো রঙের হয়, তো এটাও তোমাদের ঠিক বিবৃতি, ওকে। এখন ঠিক কেন? কারণ একটা জিনিস ভালো করে বোঝো, সেটা হচ্ছে যে এই যে লাইভ ওয়্যার, মানে দ্বিতীয়টা ঠিক কেন, ফিউজ, কারণ দেখো, লাইভ ওয়্যারে তুমি হাত দিলে কানেকশান যদি থাকে, তুমি যদি সুইচ মেরে রাখো, তো লাইভ ওয়্যারে হাত দিলে কিন্তু তুমি কিন্তু শক খাবে, ঠিক আছে? লাইভ ওয়্যারে হাত দিলে শক কেন খায়? কারণ লাইভ ওয়্যারের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি তড়িৎটা প্রবাহিত হয়, ঠিক আছে? এবং এই তড়িৎটাকে প্রবাহিত যখন হয়, তখন কোনো শর্ট সার্কিট বা কিছু হলে, শর্ট সার্কিট কখন হয়? যখন তুমি লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যার যখন কী হয়, একসঙ্গে জুড়ে যায়। নিউট্রাল ওয়্যারে কোনো পাওয়ার থাকে না, বেসিক্যালি লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যার যখন জুড়ে যায়, একসঙ্গে যখন ম্যাচ হয়ে যায়, তখন কি হয়, এই দুটোর মধ্যে কানেকশান তৈরি হয়, আর তখনই হয় শর্ট সার্কিট বেসিক্যালি, ঠিক আছে? এই শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য, ঠিক আছে, ওভারলোডিং আর শর্ট সার্কিট দুটো আলাদা জিনিস, ঠিক আছে? তো শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য কী হয়, ফিউজ রাখা হয়। লাইভ ওয়্যার যেখানে থাকে তার মাঝখানে একটা কী দেওয়া হয়, এখানে একটা ফিউজ এখানে দেওয়া হয়। এই ফিউজের যে মধ্যে যে সার্কিট থাকে, যদি বেশি পরিমাণ এখান দিয়ে তাপ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয়, তখন ফিউজটা গলে যায়। কারণ তড়িতের ফলে তাপ উৎপন্ন হয়, তাপের ফলে ফিউজের মধ্যে যে তার থাকে সেটা গলে যায়, যার ফলে এখানে কানেকশন ব্রেক হয়ে যায়। এর ফলে কী হয়, ভেতরে যে জিনিসগুলো থাকে, টিভি, ফ্রিজ, দামি যে জিনিস, সেগুলো নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়, ঠিক আছে? তো তার মানে লাইভ ওয়্যার, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার তড়িৎ প্রবাহকে কাটার জন্য তাতেই নির্ঘাত আমাদের ফিউজ লাগানো হবে, ওই জন্য লাইভ ওয়্যারেই ফিউজ লাগানো হয়। নেক্সট হচ্ছে সবুজ তারটি, হচ্ছে এই যে এখানে একটা সবুজ তার দেখতে পাচ্ছ, এই যে সবুজ তার, এই সবুজ তারটা হচ্ছে আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয়,
ঠিক আছে। তো আর্থ বলে আমি লিখে দিচ্ছি, আর্থ মানে মাটি, এই তারটাকে মাটির মধ্যে দিয়ে দেওয়া হয়। কেন দিয়ে দেওয়া হয়? এই যে তোমাদের এক্সট্রা যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্ট যাতে এই তার দিয়ে মাটিতে চলে যেতে পারে, ঠিক আছে। তো এটাও কিন্তু আমাদের ঠিক। তো এখানে কি বলেছে, কোনটা ঠিক নয়, তার মানে নিচে আমাদের একটা অঙ্ক করে দেখাতে বলেছে বেসিক্যালি, ঠিক আছে। তো রেলের যা কাজ, এইটাই ঠিক নয় এটাই হবে, বাকিগুলো সব ঠিক। তো অঙ্ক করে আর দেখার দরকার নেই, এটা ঠিক নয় এটা বলে আমরা বেরিয়ে আসবো, সেটা পরীক্ষার সময়। এখানে আমাদের অঙ্ক করে দেখতে হবে। দেখো আমরা জানি পাওয়ার, দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে কিলোওয়াট। কিলোওয়াট কিসের একক? আচ্ছা একটা কথা বলি, এই কোশ্চেনগুলো যাদের কাছে খুব ছোটো লাগছে অ্যান্সার, এই অপশানগুলো তো বড়, এই যে কোশ্চেনটা খুব ছোটো ছোটো লাগছে না, তোমরা একটা কাজ করো, ভিডিওটাকে তোমরা নিয়ে যাও হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে। ল্যান্ডস্কেপ মোডে নিয়ে গেলে তোমাদের এই এটা বড় হয়ে যাবে স্ক্রিনটা, তোমরা বেটার দেখতে পাবে। এটা অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট যে ছিল ওখান থেকে কোশ্চেন ছিল ওখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। পাওয়ারের অনেক ফর্মুলা হয়, তার মধ্যে এটা একটা ফর্মুলা। আর পাওয়ারের এই ব্যাপারটা কিন্তু এনটিপিসিতেও লাস্ট ইয়ারে পড়েছিল, এবছরও আশা করি পড়ছে, আর এখানেও কিন্তু তোমাদের আমি করাচ্ছি। তো পাওয়ার অ্যাকচুয়ালি যে পাওয়ারটা থাকে না, এটা ওয়াটে থাকে বেসিক্যালি, ঠিক আছে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। কিন্তু এখানে তো পাওয়ার দেখো কিলো ওয়াটে আছে। তো আমরা জানি কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করার জন্য আমরা 1000 দিয়ে গুণ করি। যেমন কেজি থেকে গ্রামে নিয়ে আসার জন্য 1000 দিয়ে গুণ করা হয়, তেমন কিলোওয়াট থেকে ওয়াট নিয়ে আসার জন্য 1000 দিয়ে গুণ করা হয়। ভোল্ট আমাদের 250, অ্যাম্পিয়ার আমাদের বার করতে হবে। এখান থেকে এটাকে টোটাল কাটো, তাহলে আমাদের অ্যাম্পিয়ার কত বেরোচ্ছে? অ্যাম্পিয়ার বেরোচ্ছে 8। তো 8 অ্যাম্পিয়ার এখানে হওয়া উচিত, আছে 12 অ্যাম্পিয়ার, তাই এটা আমাদের ইনকারেক্ট হচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস এটা আমাদের রাইট অ্যান্সার। তো কেটে দিলে অনেকে ভাববে যে আমি রং বলেছি, বেসিক্যালি তা নয়, এটাই আমাদের অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ কোনটা ঠিক নয়, এটাই ঠিক, ঠিক নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। ওকে, এটা তোমাদের 3 দাগ। তো কী বলছে, বলছে বিপজ্জনক বর্জ্য নিষ্পত্তির সর্বোত্তম পদ্ধতিটি কোনটা, মানে ডেঞ্জারাস ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম কোনটা। অর্থাৎ আমাদের জানি আমাদের বিভিন্ন ধরনের বর্জ্য আমাদের বাড়িতে তৈরি হয়, যেমন কলার খোসা, আমের খোসা, এগুলোও বর্জ্য। তেমনই প্লাস্টিক, রাবার, তারপরে ক্লিপ ভাঙা, বালতির ভাঙা, এগুলো কিন্তু সব বর্জ্য, ঠিক আছে। যেগুলো বেসিক্যালি কী হয়, ক্ষয়প্রাপ্ত হয় না। প্লাস্টিক ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার এনভায়রনমেন্ট, তবুও আমরা প্লাস্টিককে ছাড়তে পারি না, ঠিক আছে। তো কাঁচ, এগুলো খুবই অদ্ভুত ধরনের জিনিস, যেগুলো প্রকৃতি নিজে থেকে কী করতে পারে না, ক্ষয় করতে পারে না, কারণ এগুলো নেচার মেড নয়, এগুলো ম্যান মেড। তো ম্যান মেড জিনিসকে প্রকৃতি কী করতে পারে না, খারাপ করতে পারে না। আর রাবার বলতে আমি প্রাকৃতিক রাবারের কথা বলিনি, ওটা তো ক্ষয় করা যায়। সিনথেটিক রাবারের কথা বলেছি, যেটা ক্ষয় করা যায় না, ঠিক আছে। তো এরকম ধর যেমন গার্ডার, রাবার দিয়ে, কিন্তু সিনথেটিক রাবার, সেই জন্য ক্ষয় করা যায় না। ইভেন আমাদের জামা কাপড়ও আজকাল সিনথেটিক নাইভিয়াল দিয়ে তৈরি হয়, সেই জন্য, বা পলিথিন দিয়ে, তোমাদের থ্রেড দিয়ে তৈরি হয়, অনেক সময় পাওয়া যায়, যার ফলে কী হয়, সেগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল হয় না অনেকাংশে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো বায়োডিগ্রেডেবল না, অর্থাৎ ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক জীব, বিভিন্ন ছোটো ছোটো পতঙ্গ, তারপরে জন্তু, এদের দ্বারা, যেমন পিঁপড়ে, তারপর আরও কেঁচো ইত্যাদি যে জন্তু আছে, মানে অ্যানিম্যালস আছে, কেঁচো জন্তু নয়, তো যাই হোক, তাদের দ্বারা কী করা যায় না, বায়োডিগ্রেড করা যায় না, এগুলোকে ক্ষয়প্রাপ্ত করা যায় না, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি নন বায়োডিগ্রেডেবল। তো কম্পোস্টিং পদ্ধতি বেসিক্যালি কী হয়, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবলকে আলাদা করে দেওয়া হয়। কম্পোস্টিং পদ্ধতি কী করে, এই যে বায়োডিগ্রেডেবল বলছি মানে বিডি বলছি, আর এই যে নন বায়োডিগ্রেডেবল বলছি মানে এনবিডি বলছি, এই দুটোকে আলাদা করে দেয়। তার মধ্যে যেটা আমাদের কলার খোসা, তারপরে শাকের অংশ, যেগুলো আর কি প্রাকৃতিক জিনিস, শাকসবজি, সেগুলোকে কী করে দেওয়া হয়, আলাদা করে একটা জায়গায় রেখে দেওয়া হয়, এবং তাকে আণুবীক্ষণিক জীব দ্বারা বা বিভিন্ন পোকামাকড় ইত্যাদি দ্বারা তাদেরকে ক্ষয় করতে দেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। অর্থাৎ এখানে বায়োডিগ্রেডেবলটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, নন বায়োডিগ্রেডেবলের কোনো সলিউশন কিন্তু কম্পোস্টিং করতে পারে না, ঠিক আছে। ভস্মীকরণ বা ইনসিনারেশন কী করে, নন বায়োডিগ্রেডেবল এবং বায়োডিগ্রেডেবল দুটোর ক্ষেত্রেই কাজে লাগে, তবে বেশিরভাগ এটা নন বায়োডিগ্রেডেবলকে টার্গেট করে। অর্থাৎ প্লাস্টিক, তারপরে বিভিন্ন ঝুড়ি, তারপরে বস্তা, এগুলোকে আমরা জানি যে যখন কাজের পর আমরা পুড়িয়ে দিই, এই পুড়িয়ে, এটা কি বলা হয়, ইনসিনারেশন, ঠিক আছে। ইনসিনারেশন মানে হচ্ছে কি, পোড়ানো, ফায়ারের ব্যবহার করা হয়, আগুনের ব্যবহার করা হয়। আচ্ছা, সমুদ্রে ফেলা ইজ ভেরি ব্যাড জিনিস। আমরা জানি যে যাদের বাড়ি কোনো নদীর ধারে বা কোনো বিল বা খালের ধারে, তারা সময় কী করে, যে কোনো জিনিসকেও তার মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসে, ভাবে ওটা মানে ডাম্পিং জোন। ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়, এর ফলে প্রকৃতির মারাত্মক ক্ষতি হয়। তো এটা তো ডেফিনেটলি গুড পদ্ধতি নয়, এটাকে তো কাটো আগে। নেক্সট হচ্ছে বলছে ল্যান্ডফিল। দেখো ল্যান্ডফিল আগেকার দিনে ভালো পদ্ধতি মনে করা হতো। কেন মনে করা হতো, রেল যখন এরকম ধরনের প্রশ্ন দিচ্ছে তখন এভাবে প্রশ্ন দিতে পারে। কী হয়, একটা জায়গায় এরকম একটা কুয়ো মতো খোঁড়া হয়, খুঁড়ে তার মধ্যে সব জিনিস এখানে ডাম্প করা হতো, সেটা প্লাস্টিক থেকে শুরু করে যাবতীয় যত জিনিস আছে ডাম্প করা হতো, এবং এটা আস্তে আস্তে ভরে উঠতো, এবং তাকে প্রকৃতির ভরসায় রেখে দেওয়া হতো যে বহু বছর ধরে সেটা আস্তে 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 নষ্ট করে দেবে। অ্যাকচুয়ালি দেখো এই পদ্ধতিটা কেন বাজে এখনকার দিনে মনে করা হয়, আগে ভালো মনে করা হতো। বাজে এই কারণে, ভালো কেন মনে করা হতো সেটা বলি। দেখো এই জিনিসটা
বেটার দ্যান অন্য আদার পদ্ধতি। কারণ ল্যান্ডফিলটা কেন, কারণ মানে এখানে যে কটা দেখা যাচ্ছে তার থেকে নয়, আমি অন্য অন্য পদ্ধতি কি এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেওয়া, অর্থাৎ আমার বাড়ি পরিষ্কার থাকুক কিন্তু চারপাশের পরিবেশ আবর্জনায় ভরে উঠুক, এই যে মেন্টালিটি, এর থেকে ল্যান্ডফিল বেটার। কারণ ল্যান্ডফিলে কী হয়, কোনো জিনিস যেটা বাজে জিনিস তাকে তুমি একটা নির্দিষ্ট জায়গায় ফেলছো, ওর বাইরে বেরোচ্ছে না, ঠিক আছে। যেমন প্লাস্টিককে ছড়ানোর থেকে প্লাস্টিক এক জায়গায় ডাম্প করা বেটার, ঠিক আছে। কারণ প্লাস্টিক যখন ছড়ায় তখন কী হয় বলে দিই, একটা প্লাস্টিকের লেয়ার তলায় তৈরি হয় মাটির তলায়, এবং সেই লেয়ার ফুঁড়ে বৃষ্টির জল বা অন্য যে জল যেতে পারে না, তার ফলে তলায় ভৌম জলস্তর কমে যায়, ঠিক আছে। এটা একটা মানে খুব বাজে জিনিস, যে কারণে এই প্লাস্টিক খুবই বাজে। তাছাড়াও গরু ছাগল ইত্যাদি যে সমস্ত প্রাণীরা ঘাস জিনিস খায়, তাদের পেটে অনেক সময় প্লাস্টিক পাওয়া যায়, তারা ইনফেকশনে মারাও যায়, কারণ তারা ওই খেতে খেতে প্লাস্টিকটাকে খেয়ে ফেলে, যেটা পরবর্তীকালে ইনফেকশন তৈরি করে, এটাও একটা কারণ। তো যাই হোক, অনেক কারণ আছে প্লাস্টিককে না এ করার। তো এই জন্য এই ছড়িয়ে দেওয়ার থেকে ল্যান্ডফিল করে সেখানে রেখে দিয়ে দীর্ঘদিন ধরে তাকে রেখে দেওয়া, যাতে সেটা আস্তে আস্তে ডিগ্রেড হয়। যেমন একটা প্লাস্টিক প্রায় 500 থেকে 600 বছর সময় লাগে একটা প্লাস্টিকের টুকরোতে ডিগ্রেড হতে, তাও পরিপূর্ণভাবে হয় না, ঠিক আছে। আর যত সূক্ষ্ম হবে প্লাস্টিকের লাইনিং, তত কিন্তু তোমাদের হতে সময় নেবে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য ল্যান্ডফিলকে আগে তো ভালো মনে করা হতো, যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় ওটা রয়েছে, ছড়াচ্ছে না, সেই জন্য ভালো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কম্পোস্টিং, ভস্মীকরণ, এছাড়া আরও অনেক পদ্ধতি উঠে গেছে। যেমন পাইরোলাইজ একটা পদ্ধতি, পাইরোলাইজেশন পদ্ধতিতেও কিন্তু ফায়ারকে ব্যবহার করা হয়। পাইরোলাইজ পদ্ধতিতে ফায়ারকে ব্যবহার করা হয়, কিন্তু পাইরোলাইজ পদ্ধতিতে অক্সিজেন থাকে না, ঠিক আছে। অক্সিজেনের অনুপস্থিতি, অক্সিজেন জল ইত্যাদি অনুপস্থিতিতে কী করা হয়, একে ফায়ারের ব্যবহার করা হয়, অক্সিজেন অনুপস্থিতিতে ফায়ারকে ব্যবহার করা যায় এবং তাকে পোড়ানো হয়, ঠিক আছে। তো ভস্মীকরণ এখন এই যে 4টে লেখা রয়েছে তার মধ্যে ভস্মীকরণ হচ্ছে বেস্ট, ঠিক আছে। কারণ ভস্মীকরণ পদ্ধতিতে বিডি এবং এনবিডি, বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল, দুটোকেই পচানো সম্ভব বা দুটোকেই নষ্ট করা সম্ভব, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট প্রসেস। ক্লিয়ার হয়েছে? তোমাদের এনসিইআরটিতে চ্যাপ্টার আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, তার থেকে প্রশ্নটা এসছে বেসিক্যালি। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, নেক্সট এটা 4 দাগ, এর মধ্যে প্রচুর নিউমেরিক্যালস আছে। তোমাদের যে শিফটটা আমি বেঁচেছি এটা হচ্ছে 22শে সেপ্টেম্বরের শিফট, সম্ভবত ফার্স্ট শিফট, 22শে সেপ্টেম্বরে ফার্স্ট অথবা সেকেন্ড শিফট। তোমাদের বলছে যে বিগত বছর, এটা 22শে সেপ্টেম্বর 2022। আচ্ছা, বলছে যে রোধ কত বা সামথিং, রোধাঙ্ক কত। আচ্ছা, রোধাঙ্ক কত বলেছে। আচ্ছা, এখানে রোধাঙ্কটা দেওয়া ছিল, জাস্ট আ মিনিট। এটা তোমাদের 7 ওহম ছিল, ঠিক আছে। এই রোধটা ছিল কত, রোধ দেওয়া ছিল কত, 7 ওহম, ঠিক আছে। এটা তোমরা ধরে করো। তো 7 ওহম রোধ রয়েছে এবং 1 মিটার দৈর্ঘ্য এবং 0.2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারের উপাদানের রোধাঙ্ক কত। এখন রোধাঙ্ক কী সেটা তোমাদের বুঝতে হবে। আমরা জানি যে রোধাঙ্ক হয়, ঠিক আছে, এই যে রোধাঙ্ক, যেটাকে রো দিয়ে প্রকাশ করা, এটা হচ্ছে রোধাঙ্কের চিহ্ন। সেটা ইকুয়াল টু কী হয়, সেটা ইকুয়াল টু হয় হচ্ছে তোমাদের রোধ ইনটু এরিয়া অফ ক্রস সেকশন বাই লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে আর কত দেওয়া আছে, 7। এখানে এই যে আর, এই আর এর মানে রোধ, রোধ কত দেওয়া আছে, 7, ঠিক আছে। ইনটু এরিয়া কত দেওয়া আছে, এরিয়া দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে। এখন ব্যাস কেন দেওয়া আছে, এই যদি একটা পরিবাহী ধরো, এই পরিবাহীর এই যে মুখটা, এটা তো বৃত্ত, তাহলে এই বৃত্তের নির্ঘাত ব্যাস থাকবে, এইটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এই ব্যাস থেকে আমরা কী করবো, ব্যাসার্ধ বার করে নেবো। তো 0.2 মিলিমিটার যদি ব্যাস হয়, তার হাফ হবে ব্যাসার্ধ, তাহলে 0.1 মিলিমিটার, ঠিক আছে। আমি মিলিমিটারটা লিখছি না, 0.1 মিলিমিটার কিন্তু এটা, ঠিক আছে। আর মনে রাখবে এখানে এরিয়া যেটা হয় সেটা হচ্ছে মিটারের স্কোয়ার হয়, এখানে যে এরিয়া হয় সেটা কী হয়, মিটারের স্কোয়ার হয়। তার মানে এই জায়গায় আমাকে এই মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। এটা গেল প্রথম পয়েন্ট। আচ্ছা, সেটা পরে করছি। নেক্সট হচ্ছে লেন্থ আমাদের কত আছে, 1 মিটারে আছে, ওকে, লেন্থ মিটারে আছে, গুড টু গো, ঠিক আছে। তা আমি এখানে আর এটাকে লিখছি না, কিন্তু এইটা আমাদের এমএমএ ছিল, এটা আমাদের কিছু ছিল মিলিমিটারে ছিল। দেখো আমরা জানি যে একটা ফর্মুলা হয় বৃত্তের এরিয়া বার করার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, ঠিক আছে। পাই মানে কত, 22/7, তো এখানে লিখে দাও 22-এর, দেখো 7 নিচে লেখাই ভালো, ঠিক আছে। 1 আছে কিন্তু 1টাকে এখানে গুণ করে রেখে দাও, 1 লেখাও যে না লেখাও তাই, 22/7 ইন্টু এই আর স্কোয়ার। আর আমাদের কত, আর হচ্ছে আমাদের এখানে 0.1, কারণ এইটা হচ্ছে টোটালটা হচ্ছে ব্যাস যদি 0.2 হয় তার হাফ করলে আমরা ব্যাসার্ধ পাবো, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 0.1 মিলিমিটার, ঠিক আছে। এবার 0.1 মিলিমিটার কিন্তু এখানে আর স্কোয়ার বলেছে, তার মানে 0.1 মিলিমিটার তার কী হবে, 0.1 মিলিমিটার তার কী হবে, তার স্কোয়ার হবে। এখন প্রত্যেকটা 0.1, কটা 0.1 মিলিমিটার হলো, 2.1 মিলিমিটার হলো, তাকে মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি মিলিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়। তার মানে প্রথম 0.1কে, দুটো আছে না, তাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। এবং দ্বিতীয় যে 0.1 আছে, কারণ দুটো আছে, স্কোয়ার হয়ে গেছে, আমার দুটো আছে,
তাকেও আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো। এবার দেখো এই যে একটা দশমিক আছে, এই দশমিকের জন্য নিচে একটা শূন্য এখানে অ্যাড হবে, এই দশমিক উঠে যাবে। এই দশমিকের জন্য নিচে একটা শূন্য অ্যাড হবে, দশমিক উঠে যাবে। মানে বেসিক্যালি কী হচ্ছে, নিচে কী আসছে দেখো তো, নিচে আসছে আমাদের দেখো এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য, মানে 10-এর মাথায় 8 আসছে নিচে। নিচে 10-এর মাথায় 8, সেটাকে ওপরে তুললে হয় 10-এর মাথায় -8। তার মানে এখানে বেসিক্যালি কী হবে, এই যে পুরো ব্যাপারটা, আচ্ছা এই জায়গায় রোধ তোমাদের পয়েন্টে ছিল, ঠিক আছে। আচ্ছা চলো ঠিক আছে, রোধ আমাদের পয়েন্টে ছিল না, সেই ধরেই করো, ঠিক আছে। তো এখানে আমাদের এটা অ্যাকচুয়ালি পয়েন্টে ছিল, 0.7 ছিল, যাই হোক চলো পয়েন্ট না ধরেই করো। তার মানে এটা উপরে গেলে আমাদের কী হবে, এই হবে। বলো বুঝলে কিনা এই ব্যাপারটা, বুঝছো কি বুঝছো না বলো। আবারও বলে দিচ্ছি শোনো, নিচে আমাদের দেখো 4টে শূন্য, এদিকে 4টে শূন্য, টোটাল 8টা শূন্য আছে, মানে 10-এর মাথায় 8, কিন্তু সেটা নিচে আছে, উপরে গেলে কী লিখি আমরা, -8। তাহলে এই জন্য দেখো এখানে সব -8 -8 -8 -8 গিভেন আছে, ঠিক আছে, এই কারণে গিভেন আছে। আর এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, তো এটা হয়ে যাবে আমাদের এখানে যে ডাটা রয়েছে সেই অনুযায়ী এটা হয়ে যাবে 22 × 10⁻⁻8, কোনটা ফার্স্ট অপশন। কিন্তু অ্যাকচুয়ালি উত্তর ছিল 2.2, কারণ এই 7-এ একটা 0.7 ছিল, তো 0.7-এর জন্য নিচে একটা 10 যেত, তো এই 22টা হয়ে যেত 2.2, ঠিক আছে। যাই হোক এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবে, কারেক্ট অ্যান্সারটা হলে এটা কিন্তু ওহম মিটার হবে, ঠিক আছে, কারণ আমরা জানি আমাদের যে রোধাঙ্ক আছে তার যা একক দ্বারা সেটা হচ্ছে ওহম মিটার হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন চলো, এটা তোমাদের অ্যাকচুয়ালি 5 দাগের প্রশ্ন, ঠিক আছে, 5। তোমাদের বলছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, আর বলছে যে এই বিক্রিয়াটা কী ধরনের, কিসের কোন বিক্রিয়ার এক্সাম্পল। এটা রেলে পড়া প্রশ্ন, একদম টোটালি দেখতেই পাচ্ছ এটা। দেখো বেসিক্যালি এই যে এটা 2 ধরনের বিক্রিয়ার এক্সাম্পল বলা হয় এটাকে, ঠিক আছে। এক, এটা ডবল ডিসপ্লেসমেন্ট বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল, ঠিক আছে, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল, ওকে। আর আরেক ধারে এটা গেল প্রশমন বিক্রিয়ার এক্সাম্পল, ঠিক আছে, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার এক্সাম্পল। এখন দ্বি প্রতিস্থাপন কেন সেটা বলে দিই, আগে বলি প্রশমন কেন, কারণ এখানে অ্যান্সারে প্রশমনই আসবে। আরেকটি জিনিস, দ্বি প্রতিস্থাপন মানেই কিন্তু অধক্ষেপণ নয়, অনেকে এটা ধরে নেয় যে ডবল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে অধক্ষেপণ। যখন দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রশমন হয় তখন সেটা অধক্ষেপণ বিক্রিয়ার মধ্যে পড়ে না। অ্যাকচুয়ালি দ্বি প্রতিস্থাপনের 90% হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এটা অধক্ষেপণ নয়, ওই জন্য অধক্ষেপণ কিন্তু অ্যান্সার হবে না, ওকে। এবার কী হচ্ছে দেখো, বেসিক্যালি এই যে OH, ঠিক আছে, এই যে OH, এই যে OH, এই OH চলে যায় H2 এর কাছে, আর SO4 চলে আসে দেখো N এর কাছে। এই যে SO4, এই SO4টা কার কাছে চলে আসে দেখো, N এর কাছে চলে আসে, ঠিক আছে। এই দেখো Na2SO4 হয়ে গেছে, আর OH H2 এর কাছে চলে গেছে, সেই জন্য H2O তৈরি হয়েছে। তো বেসিক্যালি কী হয়, আমরা কি জানি যে ডবল ডিসপ্লেসমেন্টে আমাদের কী হয়, আমরা সবাই জানি না এক্সচেঞ্জ অফ আয়ন হয়, আয়নের এক্সচেঞ্জ হয়। OH হচ্ছে নেগেটিভ আয়ন, ঠিক আছে, সেটা এদিকে চলে যায়, আর SO4 যেটা সেটা এদিকে চলে আসে। তাহলে SO4 এদিকে আসছে, এটাও আয়ন, এটাও আয়ন, তো এদিক ওদিক হয়, এই জন্য এটাকে আমরা বলছি ডি প্রতিস্থাপন। প্রশমন কেন, দেখো এইটা হচ্ছে আমাদের ক্ষার NaOH, ঠিক আছে, কস্টিক সোডা, ঠিক আছে, NaOH কি কস্টিক সোডা, আর এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট, বা তোমরা যেটাকে বলো হচ্ছে তোমাদের সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো এই সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেট, এই যে অ্যাসিড, এই অ্যাসিড কী করে, এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে এখানে লবণ উৎপন্ন করছে, আর দেখো এদিকে দেখো জলের সংকেত তো সবাই জানো, জল উৎপন্ন করছে। তো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া যখন জল উৎপন্ন হয় তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি, ঠিক আছে, নিউট্রিলাইজেশন বলি, নিউট্রিলাইজেশন রিয়াকশান বলি, তো নিউট্রিলাইজিং রিয়াকশানও বলা হয়। তো এই জন্য এটাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া অ্যাজ পার অপশান, ঠিক আছে। যদি বলতো দ্বি প্রতিস্থাপন আর প্রশমন দুটোই থাকতো আর বোথ থাকতো অপশানে, তখন বোথ অ্যান্সার হতো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা এটা মেবি তোমাদের 6 দাগ, এই প্রশ্নের উত্তরটাকে আমি তুলিনি, তোমাদের জন্য রেখেই দিয়েছি, নিজের একটু ট্রাই করো আগে। এটাও তোমাদের ওই রোধাঙ্কের ওপরই প্রশ্ন, বাট প্রশ্নটা বেশ বড়, ঠিক আছে। আমি একটা কথা বলি, এই ধরনের প্রশ্নকে কেউ ছেড়ে আসবে না, আর যাদের মনে হচ্ছে এই ওপরের লেখাটা স্যার বড় করা উচিত, আমি তাদের পরের দিন বড় করে দেবো, আজকে রাখা হচ্ছে যখন তখন করো। আর একটা জিনিস যেটা, এই প্রশ্নটার যে ছোটো আছে এটাকে তোমার বারবার বলবো, তোমরা প্রথমে তো পিক্সেলটাকে বাড়াও, ঠিক আছে, 180p করে নাও, ঠিক আছে, 1080 যে পি আছে পিক্সেল আছে সেখানে করো। তোমরা হয়তো হেজি লাগছে কারণ তুমি হয়তো কম পিক্সেলে দেখছো, ঠিক আছে, তো কোয়ালিটি অপশানে যাও ইউটিউবের, গিয়ে সেখানে 1080p সিলেক্ট করো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যেটা করো সেটাকে এটাকে ল্যান্ডস্কেপ মোডে আনো, তাহলে বড় লাগবে, তোমার অনেকটাই চোখে সেট হয়ে যাবে, ঠিক আছে। এটা বকবক করলাম কারণ তোমরা যাতে ট্রাই করতে পারো আমার বকবকানি শুনে ভিডিওটাকে পোস্ট করে, ওকে। চলো দেখো কী হচ্ছে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, বলছে একটা বর্তনী আছে যার দৈর্ঘ্য হচ্ছে L এবং প্রস্থ হচ্ছে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A, এবং সেটা একটা রূপো, ঠিক আছে। আর নিচে দেখো
এখানে রূপোর যে রোধাঙ্ক সেটা দেওয়া আছে কত 16.10⁻⁸ ওহম মিটার। এই যে সিলভার লেখা আছে, রো সিলভার মানে হচ্ছে সিলভারের রো মানে সিলভারের রোধাঙ্ক। দেখো আমরা জানি, একটু আগে লিখেছিলাম তোমাদের যে যেটা রোধাঙ্ক হয় সেটার মান কী হয়, সেটার মান যেটা হয় সেটা হচ্ছে তোমাদের হয় যে আর ইন্টু এ বাই হচ্ছে তোমাদের লেন্থ, এই হচ্ছে হয়। এখান থেকে যদি আমরা আর এর মান বার করতে যাই এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে আমরা যদি আর এর মান বার করি, দেখো এটাকে আমরা ধরছি আর সিলভারের আর, ঠিক আছে, তো এটাকে আমরা ধরছি আর1 ইন্টু এটাকে ধরছি আমরা এ, ঠিক আছে। এখান থেকে আমরা প্রথম আরটাকে বার করব, তো সিলভারের রো কত বলেছে, এই যে এইটা 1.6 ইন্টু, তো আমরা লিখছি এখানে, এক মিনিট একটা জিনিস করি, জাস্ট এ মিনিট। ওকে, তো আমরা এখানে লিখছি 1.6, ঠিক আছে, এটাকে একটু ছোটো সরু করে নিলাম এটাকে, ইন্টু 10⁻⁻8, এটা আমাদের আছে, ইকুয়াল টু আর আমাদের বার করতে হবে, ঠিক আছে। এরিয়া আমাদের কত বলেছে, এরিয়া আমাদের বলেছে এ, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা আমাদের এই বলে দিয়েছে, তো এরিয়া হচ্ছে আমাদের এ, ওকে, এটা আর1। আর লেন্থ আমাদের কি বলেছে, লেন্থ আমাদের হচ্ছে এল, ঠিক আছে, লেন্থ হচ্ছে আমাদের এন। এটা হচ্ছে ফার্স্ট কেস, প্রথম কেস, কেস নম্বর 1। কেস নম্বর 1-এ আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের আসছে, কী আসছে, এইটা আমাদের আসছে, ওকে, এটা আমাদের আসছে, ক্লিয়ার হচ্ছে আশা করি। তার মানে বেসিক্যালি কি, যে এই এ তলায় চলে যাবে, ভালো করে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, ইন্টু 10⁻⁻8L, এই ওপরে যাচ্ছে, এটা উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এই এ চলে যাবে তোমাদের তলায়, এইটা ইকুয়ালটা আমরা কী পাচ্ছি, আর1 পাচ্ছি, ঠিক আছে, ইয়েস অর নো বলো, এইটা ইকুয়ালটা আমরা কী পাচ্ছি, আর1 পাচ্ছি, ওকে। ওকে, নাও দ্বিতীয়টায় এসো। দেখো 2 নম্বরটায় কী বলেছে, যে দৈর্ঘ্য এখন হয়ে গেছে L/3, ঠিক আছে, দৈর্ঘ্য এখন কী হয়ে গেছে L/3, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো হয়ে গেছে 3a। তার মানে এই ফর্মুলা অনুযায়ী আসবে। আমি এখানে আর2টাকে ডাইরেক্ট লিখছি, এই যে এখানে যেভাবে বসিয়েছি এখানে ঠিক সেমভাবে বসলে এটাই আসবে। দেখো এক্ষেত্রে আমাদের ক্রোমিয়ামের, এটা ক্রোমিয়াম, তার ক্রোমিয়ামের যে রো আছে মানে রোধাঙ্ক আছে সেটা এইটা আছে কত, 12.9 ইন্টু 10⁻⁻8 আছে, ওকে, -8, ঠিক আছে। এটাকে একটু সরিয়ে দিই, জাস্ট মিনিট, ইয়েস, ওকে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এল ইন্টু হবে, এখানে যেমন এল ইন্টু হয়েছে এখানেও এল ইন্টু হবে, এখানে এল কত আছে, L/3 আছে, ওকে, তো L/3, 3টাকে আমি তলায় লিখছি, ঠিক আছে। আর তুমি দেখতে পাচ্ছ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা আছে সেটা হচ্ছে 3a, ঠিক আছে, তো 3aটাকে আমি এখানে লিখছি, ঠিক আছে, ইন্টু এই, যেমন এ নিচে আছে এক্ষেত্রে 3a নিচে যাবে, ওকে। তার মানে এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে আমাকে, এই দুটোর অনুপাত করে ফেলো, তাহলে তো বেরিয়ে যাবে। ভালো করে বোঝো কী বলতে চাইছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এখানে এইটা বেরিয়েছে আর নিচে এইটা বেরিয়েছে, এই দুটোর অনুপাত করলেই কে কার থেকে কত গুণ সেটা বেরিয়ে যাবে। তো দেখো আমরা যদি দেখি আমরা এখান থেকে কী পাচ্ছি, এটা বড় হাতে এল লিখেছি, তো দুটো অ্যাকচুয়ালি একই হবে, এই এল কেটে বেরিয়ে গেল, কারণ দেখো এখানে বড় হাতের এল আছে, প্রশ্ন দেখো বড় হাতের এল আছে, আর পরে দেখো L/3 বড় হাতেরই আছে, কেটে বেরিয়ে গেল। তেমন দেখো এখানে এই এ কেটে বেরিয়ে যাবে, তেমন দেখো এইটা আর এইটা কেটে বেরিয়ে যাবে, কারণ এখানে আমরা অনুপাত করছি বেসিক্যালি। তো পড়ে থাকলো কি, পড়ে থাকলো 12.9/3 × 3, তো এটাকেও কাটা যাবে, আমরা দেখতে পাচ্ছি এটাকে এটা দিয়ে কাটা যাবে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কি পড়ে থাকছে দেখো, যদি আমরা অনুপাত করি আমাদের পড়ে থাকছে 1.6/43/3, এ আমাদের পড়ে থাকছে, ওপরে দেখো 1.6 আছে, ইয়েস ও নো বল, 1.6 না 6 ছিল, হ্যাঁ 1.6 ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা 0.43 হবে, 4.3 হবে এটা, ঠিক আছে, এই জায়গায় আমাদের একটা পয়েন্ট আসবে, এই জায়গায় 4.3 হবে। আর একটু ভালো করে লিখি, এখানটা খেয়াল করিনি আমি, এটা হচ্ছে তোমাদের 4.3 হবে, 4.3/3 আছে, ঠিক আছে। এবার বেসিক্যালি কী হবে, এই দশমিক উড়ে যাবে, এই 3 ওপরে গিয়ে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 48/43। তার মানে আমাদের এখানে যে R1 ছিল সেটা আমাদের আসবে 43, আর যে R2 ছিল মানে রোধ 2 ছিল সেটা আসবে আমাদের 43, ঠিক আছে, ভালো করে বোঝো সেটা কী আসবে 43। তার মানে তুমি ভালো করে একটা জিনিস দেখো, ভালো করে বুঝবে, এই জিনিসটা বোঝার খুব জরুরি, তুমি না বুঝতে পারো তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না। সেটা হচ্ছে যে আমাদের রোধ আগে ছিল 48, এখন হয়ে গেছে কত 43, ভালো করে বোঝো, রোধ আগে ছিল 48, এই যে R1 ছিল 48, এখন হয়ে গেছে কত 43। তুমি বলো 48-এর সাথে কত গুণ করলে আমার 43 হয়, ভালো করে বুঝবে, 48-এর সঙ্গে কী গুণ করলে 43 হয়। দেখো আমরা যদি ওপরে 43 বসাই আর নিচে যদি 48 দিই এবং এটাকে যদি গুণ করে আমরা দেখতে পাচ্ছি এই 48 কেটে বেরিয়ে যাবে, থাকবে আমাদের 43, ঠিক আছে, থাকবে আমাদের কি, থাকবে আমাদের 43। তার মানে
আগে ছিল 48, এখন হয়ে গেছে 43, তার মানে ডেফিনেটলি কমেছে। যে অংশগুলোতে বৃদ্ধি লেখা আছে সেগুলোকে ফার্স্ট কাটো, এগুলো তো বৃদ্ধি হয়নি, ছিল 48 হয়েছে 43, কত গুণ কমেছে? 43/48 গুণ কমে গেছে। 43/48 গুণ কী হয়েছে? কমে গেছে। এবার একে তুমি ভাগ করলে কত গুণ কমেছে পেয়ে যাবে। দেখো এত গুণ এবং এটা কমেছে, তাহলে কত কমেছে? 43/48 গুণ কমে গেছে, ঠিক আছে? তো ভাগ করো, তুমি বেরিয়ে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে দেখো এটা যদি 40 হতো আর আমরা যদি 9 গুণ করতাম তাহলে 36 হতো, আর 36 আর এদিকে হতো 72-এর 7, অনেক বেড়ে যেত, তার মানে এটা 8 হবে, আর পয়েন্ট আসবে 0.8, একটাই অপশানে আছে, দেখো এই যে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে? আর আমরা করবো না, এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু আমরা উত্তরটাকে কিন্তু ফ্রেম করতে পারি, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার কী হবে? 0.89 গুণ কী হবে? কমে যাবে। ওকে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। যদি কেউ এটাকে না বুঝতে পারো, আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা রোধাঙ্ক সমান মানে রো সমান কী জানি? রোধ ইন্টু এরিয়া, প্রস্থচ্ছেদের এরিয়া, বাই লেন্থ মানে দৈর্ঘ্য। তো আমরা এখানে যা যা দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে জাস্ট পুট করলাম, আর আরকে R1 ধরলাম, কারণ দুটো মেটেরিয়াল দেওয়া আছে, রোধ 1 এবং রোধ 2। আচ্ছা, আমি একটা কথা তোমাদের বলি ছোট্ট করে, সেটা হচ্ছে দেখো এই ধরনের তোমাদের যত আমাদের কোশ্চেন আছে, আমাদের মোটামুটি যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে সেগুলো তো আমি করিয়ে দেবো, কিন্তু যদি প্র্যাকটিস করতে চাও তাহলে তোমাদের ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেখো একটা অ্যাপ লিঙ্ক আছে, সেই অ্যাপে দেখো তোমাদের পেইড কোর্স আছে, ওখানে তোমরা জয়েন করতে পারো। এবং একটা দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফার্স্ট কমেন্টের লাস্টের দিকে দেওয়া আছে, প্রথম কমেন্টে দেখো, তার লাস্টের দিকে দেখো, পিন করে যে কমেন্টে রয়েছে লাস্টের দিকে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যোগাযোগ করলে কোনো ডিসকাউন্ট আসবে কি না, বা কীভাবে তোমরা কোর্সটাকে অ্যাভেল করবে, কী কী থাকবে সব তোমরা জানতে পারবে। ওখানে কিন্তু এই ধরনের প্র্যাকটিস সেট আমি করাবো, সবে আমাদের প্রোভাইডরি শেষ হয়েছে এবং অলরেডি একটা প্র্যাকটিস সেটের আমি ভিডিও করে ফেলেছি, প্র্যাকটিস সেট দেওয়ার কথা আছে। আর এই ধরনের কোশ্চেন্স কিন্তু আমি রাখবো পরবর্তীতে, ওকে, যাতে তোমাদের আরও প্র্যাকটিস হয়। যেমনটা বলেছি, মক টেস্টও থাকবে, তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। আচ্ছা, একটু পরে ডিটেলস বলে দিচ্ছি, সেটা হচ্ছে, তো এইটা আমরা জাস্ট ভ্যালু পুট করেছি, ঠিক আছে? ভ্যালু পুট করে এখানে R1 এর ভ্যালু কী রেখেছি? আমরা যেমনটা ক্যালকুলেট করে যা আসছে সেটা রেখেছিলাম। R2 এর ভ্যালু আমরা R1 থেকেই পেয়ে যাচ্ছি, আর R1 যেভাবে ফ্রেম হয়েছে, যেভাবে বসেছে, R2 সেভাবে বসবে। সুতরাং আবার এই হিস্ট্রি করে আবার R2তে নিয়ে আসার কোনো দরকার পড়ে না। আমরা সেখানে এঁকে আমরা দেখলাম বা লিখে দেখলাম যে দুটোর মধ্যে অনুপাত করলে আমাদের বেরিয়ে যাবে। অনুপাতিক ভ্যালু কত এসেছিল? 48/43। তার মানে 48 ছিল, 43 হয়েছে, তার মানে 48 থেকে কত গুণ করলে 43 হয়? 43/48 গুণ করলে, এবং সেটা কী হবে? কমে গেছে। 48 ছিল, 43 হয়েছে, কমে গেছে। কত কমেছে? ভাগ করে দেখলাম 0.8 সামথিং আসছে, একটাই অপশানে আছে মার্কেট। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, এটাও তোমাদের ভেরি ইজি প্রশ্ন, যদি আমি অপশান তুলিনি, এটা তোমাদের 7 দাগের প্রশ্ন বেসিক্যালি, ঠিক আছে? এটা তোমাদের 7 দাগের প্রশ্ন। বলছে বাতাসে উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের দহনকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, এবং এটা কী ধরনের বিক্রিয়া? আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, ঠিক আছে, হয়ে MgO তৈরি করছে। তো ডেফিনেটলি অক্সিজেন যখন যুক্ত হয় তাকে আমরা জারণ বলি, জারণ প্রক্রিয়াই হবে এটা। এছাড়াও এটাকে কিন্তু কম্বিনেশন রিয়াকশানও বলা হয়, মানে সংযোজন বিক্রিয়াও বলা হয়, ঠিক আছে? তো যেহেতু সংযোজন বিক্রিয়া অপশানে নেই, সেই জন্য আমরা এটাকে জারণ বিক্রিয়াই বলবো। ওকে, চলো পরের প্রশ্ন। চলো নিজেরা উত্তর দাও। আধুনিক পর্যায় সারণীর উপর একটা নর্মাল প্রশ্ন। বলছে যে এর যে ধাতব ধর্ম, তার ট্রেন্ডটা কী, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে গেলে পর্যায় এবং শ্রেণীতে বাড়ে বা কমে, ঠিক আছে? এটাই তোমাদের জাস্ট একটা কোশ্চেন দিয়েছে, একদম ক্লিন কাট প্রশ্ন, ব্যাস কিচ্ছু না, ঠিক আছে? বলো, নিজেরা উত্তর দাও, কী হবে অ্যান্সার? দেখো অ্যান্সারটা আগে দেখে নাও। অ্যান্সার তোমাদের হবে হচ্ছে ধাতব বৈশিষ্ট্য অনুযায়ী পর্যায়েতে বাড়তে থাকে এবং শ্রেণীবাহ নিচের দিকে কমতে থাকে। নিচের দিকে কমতে থাকে, সেকেন্ড অপশান ইজ কারেক্ট, ঠিক আছে? চলো দেখো, জাস্ট এ মিনিট, হ্যাঁ জাস্ট অ্যান্সারটা আনার চেষ্টা করছিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের 8 দাগ, ঠিক আছে? দিস ইজ আওয়ার 8 দাগু, এটা আমাদের 8 দাগ। তো বলছে যে আধুনিক পর্যায় সারণীতে ধাতব ধর্মের প্রবণতা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক, তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। দেখো আমরা যখন পর্যায়েতে যাই, ঠিক আছে, আমরা কী জানি? পর্যায়েতে যখন আমরা যাই, পর্যায় কাকে বলে? যেগুলো হচ্ছে তোমাদের হরিজন্টালভাবে থাকে, অর্থাৎ শোয়ানো অবস্থা থাকে, তাকে আমরা পর্যায় বলি। ওকে, এইভাবে যখন কোপ কাটা থাকে সেটাকে আমরা বলি পর্যায়, ঠিক আছে? পর্যায়, ওকে, এটা হচ্ছে পর্যায়। তো পর্যায়েতে আমরা কী দেখেছি? আমরা দেখেছি পর্যায়েতে যত তুমি লেফট থেকে রাইটের দিকে যাবে, যাবে তত এই যে ধাতব ধর্ম সেটা কী হবে? তোমাদের কমবে। কেন কমবে?
কারণ আমরা জানি লেফটে থাকে আমাদের ধাতুগুলো, ঠিক আছে, আর রাইটে থাকে আমাদের অধাতু। তাহলে অধাতুর ধাতব ধর্ম তো কমই হবে, সেই জন্য আমরা লেফট থেকে যত রাইটে যাব তত আমাদের কী হবে, ধাতু ধর্ম কমতে থাকবে, ঠিক আছে। আচ্ছা গেল। নেক্সট হচ্ছে শ্রেণী। শ্রেণী যদি দেখো তুমি দেখতে পাচ্ছ শ্রেণী হচ্ছে কেমন এরকম, এগুলোকে শ্রেণী বলা হয়, অর্থাৎ ভার্টিক্যালি যেগুলো দাঁড়িয়ে থাকে এগুলোকে শ্রেণী বলি আমরা। শ্রেণীতে আমরা দেখব যত আমরা নিচের দিকে আসবো, পয়েন্ট টু বি নোটেড, যত আমরা কোথায় আসবো, নিচের দিকে আসবো, তত আমাদের বাড়বে ধাতব ধর্ম, তত আমাদের কী হয়, ধাতব ধর্ম বাড়ে। ওপরে কী হয়, ওপরে থাকে কম, ওপরে কম নিচে বাড়ে, ঠিক আছে। যেমন যদি বলি আমাদের যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে লিথিয়াম আছে, একদম প্রথমে কী আছে, লিথিয়াম আছে, আর একদম শেষে কী আছে, ফ্র্যান্সিয়াম আছে, ঠিক আছে। তো লিথিয়াম আর ফ্র্যান্সিয়ামের মধ্যে কার ধাতব ধর্ম বেশি, অ্যান্সার হবে তোমাদের ফ্র্যান্সিয়ামের ধাতব ধর্ম বেশি। দুটোই ধাতু, কিন্তু লিথিয়ামের ধাতব ধর্ম কম, ফ্র্যান্সিয়ামের ধাতব ধর্ম বেশি। তোমরা জানো সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, অথচ ধাতু তো ভারী হয়, তাহলে লিথিয়াম কিন্তু জলের থেকেও হালকা, এবং জলেও ভাসে লিথিয়াম, ঠিক আছে। সুতরাং কতটা হালকা পাবো, জল তো নিজেই অধাতু, ঠিক আছে, আর তার উপরে লিথিয়াম তার থেকেও হালকা, তার মানে ভাবো ধাতু হয়েও অধাতুর মতো বিহেভ করছে, অতএব ওটা কিন্তু কম ধাতব ধর্ম বিশিষ্ট, ফ্র্যান্সিয়াম অনেক বেশি ধাতব ধর্ম বিশিষ্ট, ঠিক আছে। এবার একটা জিনিস মাথায় রাখবে, ছোট্ট করে একটা জিনিস বলে দিই, অ্যান্সার তোমার 2 নম্বর হবে বলেই দিয়েছি আমি। সেটা হচ্ছে যে এই যে ধাতব ধর্ম আর অধাতব ধর্ম, এটা ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রোপজিটিভিটি উপর নির্ভর করে, ঠিক আছে। ইলেকট্রোপজিটিভিটি কাকে বলা হয়, ধাতুগুলো কিন্তু ইলেকট্রোপজিটিভ হয়। ইলেকট্রোপজিটিভ শব্দের অর্থ কি, এরা ইলেকট্রন ডোনেট করে, এরা ইলেকট্রন কী করে, এরা ইলেকট্রন দিয়ে দেয়। আর অধাতুগুলো কী করে, ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। ইলেকট্রন এরা নেয়, এটা ইলেকট্রন এরা গ্রহণ করে, আর ইলেকট্রন এইভাবে দিচ্ছি, এই ইলেকট্রন বর্জন করে, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে ধাতু থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই ইলেকট্রন বর্জন করে, এই ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। এটা মাথা রাখবে। যেমন ধাতব ধর্ম লেফট থেকে রাইটে গেলে, সরি আমি দুটোই কেন লেফট রেখেছি, তো রাইট হবে। লেফট থেকে রাইটে গেলে ধাতব ধর্ম যেমন কমে, তেমন ইলেকট্রোপজিটিভিটিও কিন্তু লেফট থেকে রাইটে গেলে কমে যায়, কারণ ধাতুগুলো ইলেকট্রোপজিটিভ হয়, অধাতুগুলো ইলেকট্রো নেগেটিভ হয়। তুমি দেখবে ধাতুর উপরে প্লাস লেখা থাকে, অধাতুর ক্ষেত্রে দেখো এই মাইনাস অলরেডি দিয়ে দিয়েছি, তো অধাতুর উপরে মাইনাস লেখা থাকে। কেন মাইনাস লেখা থাকে, মাইনাস লেখা থাকে এই কারণে, কারণ অধাতুগুলো সব ইলেকট্রো নেগেটিভ হয়, এরা ইলেকট্রন গ্রহণ করতে চায় আর এই ইলেকট্রন বর্জন করতে চায়। ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। চলো নেক্সট পরের প্রশ্ন। এটা হচ্ছে আমাদের 9 দাগের প্রশ্ন। কি বলছে দেখো, যে নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটি উদ্ভিদের নালিকা বান্ডিলের অংশ নয়, অর্থাৎ ভাস্কুলার টিস্যু নয় কোনটা, ঠিক আছে। ভাস্কুলার টিস্যু বলতে জাইলেম আর ফ্লোয়েম আর ক্যাম্বিয়ামকে বোঝায়, ঠিক আছে, এটা মাথা রাখবে। ভাস্কুলার টিস্যু বলতে জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়ামকে বোঝায়। এবার অ্যান্সার দাও, বলো, অ্যান্সার দে দো ভাই, অ্যান্সার দে দো। চলো অ্যান্সার দেখে নাও, এই হচ্ছে তোমাদের অ্যান্সার, ওকে। আর এটা আমাদের কত নম্বর প্রশ্ন বললাম, এটা আমরা বললাম এটা আমাদের 9 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তো দেখো এটা অ্যান্সার হবে তোমাদের কোলেন কাইমা। কেন কোলেন কাইমা, কারণ আমরা জানি যে ফ্লোয়েমের মধ্যে থাকে ফ্লোয়েম প্যারেন কাইমা, ঠিক আছে। ভ্যাসেল, ট্রাকিট এগুলো সব জাইলেমের মধ্যে পাওয়া যায়, ওকে। তাহলে তুমি ভাবো প্যারেন কাইমাও থাকে, ভ্যাসেলও থাকে, ট্রাকিটও থাকে, থাকে না কোনটা, কোলেন কাইমাই থাকে না। যেহেতু কোলেন কাইমা থাকে না, এই কোলেন কাইমাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। কারণ নালিকা বান্ডিল মানে বেসিক্যালি জাইলেম, ঠিক আছে, ফ্লোয়েম, ওকে, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম এভাবে লিখছি। আর কি থাকে তার সঙ্গে, আর থাকে ক্যাম্বিয়াম, ঠিক আছে, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম এই থাকে। তো বেসিক্যালি যখন এগুলোই থাকে, জাইলেমের মধ্যে তো এগুলো থাকে, জাইলেম ফ্লোয়েমের মধ্যে প্যারেনকাইমা, ভ্যাসেল, ট্রাকিডও থাকে, কিন্তু কোলেনকাইমা কিন্তু এদের মধ্যে পাওয়া যায় না। সো কোলেনকাইম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। কোলেনকাইমার একটা ছবি দিচ্ছি তোমাকে, দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কি কোলেনকাইমা। কোলেনকাইমার ক্ষেত্রে একটা ব্যাপার দেখবে, কোলেনকাইমার যে কোষগুলো হয় তার যে সেল ওয়াল হয়, মানে কোষ প্রাচীর হয়, সেগুলো কিন্তু বেশ মোটা হয়, এবং কোণার দিকে সেলুলোজ জমার কারণে সেগুলো কোণার কাছেও বেশ মোটা হয়। এখানে লিখে দেখো থিক অ্যান্ড কর্নার, মানে কোণাগুলো ভীষণ থিক বা মোটা। এছাড়া এর মধ্যে ভ্যাকুয়ালও দেখা যায়, এবং সেল ওয়াল কিন্তু বেশ মোটা হয়। আর একটা জিনিস, এটা কিন্তু সজীব হয়। দেখো এখানে প্রোটোপ্লাজম দেওয়া আছে, যেমন সবুজ প্রোটোপ্লাজম, তার মানে মাথা রাখবে কোলেনকাইমা কিন্তু একটা সজীব কোষ। প্যারেনকাইমা যেমন সজীব কোষ, এই প্যারেনকাইমা যেমন সজীব, ঠিক আছে, ওকে, তেমন এই কোলেনকাইমাও কিন্তু সজীব, এটা মাথা রাখবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের 10 দাগ।
কি বলছে একটা রোগের নাম বলো যেটা আমরা প্রতিদিন ছোটোখাটো যে সংক্রমণের মুখোমুখি হই সেই সংক্রমণ রোধ করার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দেয়, সেই রোগটার নাম বলতে বলেছে। তা আমরা জানি এটা খুব বহুল প্রচলিত প্রশ্ন, যে আমরা জানি যে আমাদের যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের যেটা হয়, অর্থাৎ এইডস, ঠিক আছে, সেই এইডস হচ্ছে সেই রোগ যে রোগের কারণে আমাদের দেহের যে অনাক্রম্যতা ক্ষমতা বা ইমিউনিটি সেটা কী হয়, সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের দেখে নাও, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 2 নম্বর হচ্ছে অর্থাৎ এইচআইভি এইডস কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এইচআইভি আর এইডস আর নট সেম। এইচআইভি মানে হচ্ছে এইচআইভি, এটার অর্থ হচ্ছে তোমার শরীরে এইচআইভি আছে, তার মানে এইচআইভি নেগেটিভ না পজিটিভ সেটা প্রমাণ করা সাপেক্ষ বা পরীক্ষালব্ধ ব্যাপার। আর এইডস মানে হচ্ছে তোমার এইডস হয়ে গেছে, অর্থাৎ তুমি এইডস আক্রান্ত একজন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এ ফর মানে হচ্ছে অ্যাকোয়ার্ড, ACQUIRED, অ্যাকোয়ার্ড। আই ফর ইমিউনো, ঠিক আছে, ইমিউনো। ওকে, ডি ফর ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি, ঠিক আছে, CNCY। ওকে, আর এস ফর সিনড্রোম, ঠিক আছে, এস ফর হচ্ছে সিনড্রোম। ওকে, এইডস, ঠিক আছে, এইডস হওয়া মানে কি তুমি এইচআইভি ইনক্লুডেড এবং তোমার রোগ হয়ে গেছে। ঠিক আছে, এইডস রোগ যেটাকে বলা হয়। তো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম মানে তোমার মধ্যে ওইটা সিনড্রোমগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? আচ্ছা, নেক্সট একটা জিনিস ভালো করে দেখো, যে সেটা হচ্ছে যে এই যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা পুরো কথা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এটা কিন্তু একটা রেট্রো ভাইরাস। এই রেট্রো ভাইরাসকে আমি বলবো মানে ঈশ্বরের একটা অস্ত্র। ঈশ্বর যখন মনে করে যে পৃথিবীকে এবার বিনষ্ট করার দরকার, তখন ভাইরাসের থেকে ভালো অস্ত্র আর কিছু হতে পারে না। লাইক করোনা ভাইরাস, লাইক এই ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। প্রকৃতিতে যখন প্রবল পরিমাণ ইমব্যালেন্স তৈরি হয়, ঠিক আছে, যেমন জনসংখ্যা ইজ ওয়ান অফ দ্যাম, তাই না, তখন আমাদের খাদ্য, বস্ত্র, বাসন সব কিছুই অসুবিধা হয়। তখন প্রকৃতি বলে যে নিজেই, আমার কাছে প্রকৃতিই ঈশ্বর, প্রকৃতিই বলে নিজে যে আই নিড টু ব্যালেন্স দিস ইমব্যালেন্স, আমার উচিত এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করা। আর সেই জন্য সে ভাইরাসকে ইউজ করে। ঠিক আছে, তো ওই জন্য দেখবে যে কিছু কিছু ভাইরাস কিছু কিছু সময়ে ঠিক বেড়ে ওঠে, আবার তারা যেন কালের নিয়মে যেন তারা একদম স্নিগ্ধ সমুদ্র হয়ে থাকে, মানে তারা কোনো আক্রমণ করে না। ঠিক আছে, ভাইরাস হচ্ছে ডেঞ্জারাস জিনিস। এখানে এখনও বিজ্ঞানীদের ভাইরাস সম্পর্কে 90% আইডিয়া হয়েছে, 100% নয়। ঠিক আছে, এখনও ভাইরাস পুরোপুরি বিজ্ঞানীদের কাছে কি সেটা কী বস্তু এটা নিয়ে অনেক পরীক্ষালব্ধ ব্যাপার এখনও আছে। তো রেট্রোভাইরাস ইজ এ টাইপ অফ এ ভাইরাস, যেটা কী করে, ধরো এখানে একটা কোষ আছে, ঠিক আছে, তার ডিএনএ আছে, সেই কোষের মধ্যে ডিএনএ আছে। ওকে, এই যে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে, এই যে ডিএনএ, এই ডিএনএর মধ্যে ও কী করে, ওর নিজের ডিএনএ ঢুকিয়ে দেয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভাইরাসে তো আরএনএ থাকে, এটা আরএনএ ভাইরাস। ঠিক আছে, এবং এই আরএনএ ভাইরাস থেকে ও কী করে, আরএনএ থেকে কী করে, ও একটা ডিএনএ কপি তৈরি করে এর মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, ডিএনএ, ওর একটা ডিএনএ প্রতিলিপি তৈরি করে এর মধ্যে দিয়ে দেয়। তখন এই কোষটা জম্বির মতো বিহেভ করে। জম্বি মানে কি, যেন কোনো কিছুর বশে আছে ও। এই কোষটা নিজে তখন ভাইরাসে পরিবর্তনশীল হয়ে যায়, এবং ও তখন কি করে, এই যে ডিএনএ ঢুকেছে, এই ডিএনএ রেসপেক্টিভে আবার ডিএনএ বানাতে আরম্ভ করে এবং নতুন ভাইরাস তৈরি হয়। ঠিক আছে, ওর যে রেট্রোভাইরাসের যে আরএনএ জিনোম থাকে, সে আরএনএ জিনোম থেকে ও কী করে, একটা ডিএনএ কপি এর মধ্যে ঢুকিয়ে দেয়, যে এবার ভাই তুই আমার ফ্যাক্টরি, তুই এবার আমাকে তৈরি কর। তো ব্যাপারটা এরকম, খুব ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে, আর এরকম ক্যালকুলেশন ভগবানের হাতেই হতে পারে, কারণ ডিএলবির প্রতিলিপিকরণ টোটালি ম্যাথামেটিক্যাল প্রসেস একটা, ঠিক, কেমিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল প্রসেস। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যান্সার হবে, আমাদের অ্যান্সার হবে কি, এইচআইভি বা এইডস ভাইরাস। ঠিক আছে, তাহলে আমরা কথা বলবো, বাঙালি ছেলেদের মধ্যে একটা ব্যাপার আছে যে ভাই প্রশ্ন বলে দাও তুমি। ঠিক আছে, ইউটিউবার টিচার তুমি, ভাই ইউটিউবারদের কাছে আমরা জাস্ট প্রশ্ন শুনতে আসি, প্রশ্নের উত্তর শোনো, চলে যাও ভাই, আর ব্যাপার কিছু নেই, অত জ্ঞান জানার কোনো দরকার নেই। এই যে ফেট্রো ওসব শুনতে ভাই চাই না আমি। ব্যাপারটা তোমাদের এরকম একটা জিনিস আছে, আমি দেখেছি এটা। ঠিক আছে, আর আমি এটাও দেখেছি যে বাংলা থেকে বেরোলে, ঠিক আছে, আমি যে সমস্ত ছাত্রছাত্রীর সঙ্গে অনেক সময় মিট করি, তাদের দেখেছি প্রবল জানার একটা আগ্রহ ব্যাপক হারে আসে। মানে আমি সব বাঙালিদের কথা বলছি না, কারণ বাংলা হচ্ছে শ্রেষ্ঠ ছিল একটা সময়। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পাশের বিভিন্ন রাজ্য, যাদেরকে এককালে আমরা গালিগালাজ করতাম যে তারা আমাদের থেকে সঙ্গে কিছুই না,
তাদের ঘরে ঘরে আজকে আইএস, আমাদের ঘরে ঘরে কিছু নেই। তো আমি বারবার বলবো যে অলসতা ত্যাগ করে যেটা জানার প্রয়োজন সেটাকে জানার চেষ্টা করো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? নইলে কিন্তু সারা জীবন কেড়েনিগিরি করে যেতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? যাই হোক, চলো। তো HIV এবং এইডস এইটা হচ্ছে ব্যাপার। তো এই ছোটোখাটো এক্সাম্পল যেগুলো দিচ্ছি, এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো কিন্তু প্রয়োজন জানার, না জানার জন্য আমি দিচ্ছি না এগুলো। তো এটা হচ্ছে আমাদের সম্ভবত 10 নম্বর দাগ। চলো নেক্সট, পরের কোশ্চেন। চলো দেখো, এটা হচ্ছে তোমাদের 12 দাগ বা হচ্ছে 10 দাগ, একটু দেখে নি, তারা 1 মিনিট। এটা তোমাদের 11 দাগ। চলো করো। বলছে নিম্নলিখিত কোনটি আইনীয় যৌগের ধর্ম নয়? ঠিক আছে, ব্যাখ্যা করে দেবো, ইম্পর্টেন্ট জিনিস আছে। কারণ আমি এটা কেন বললাম, কারণ আমি অনেক ভিডিওতে দেখি যে কথা বললি তোমরা বলো, অনেকেই বলো, ইনফ্যাক্ট সবাই নয়, সে এত বকেন কেন, ইত্যাদি কেন, এইগুলো কি আমি আমার জন্য বকছি নাকি? চলো দেখো কী হবে অ্যান্সার, বলে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? এখন দেখো, এটা হচ্ছে আমাদের তাহলে 11 দাগ হলো, ঠিক আছে? 11 দাগ, তাহলে এটা অ্যান্সার আমাদের এইটা 1 নম্বর বলছে অ্যান্সার, অর্থাৎ আয়নীয় যৌগগুলি গলনাঙ্ক ফুটনাঙ্ক কম থাকে। হ্যাঁ, এটাই তো অ্যান্সার হবে। বলছে কোনটা সঠিক নয়। এখন কেন কম থাকে দেখো, ধরো আমি একটা আয়নীয় যৌগ বলছি তোমাদের NaCl, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। আর NaCl এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা হচ্ছে ধাতু, ওকে, আর আরেকটা আমাদের কি ক্লোরিন, কি অধাতু। তো বেসিক্যালি সবাই এটা জানো আশা করি, যে ধাতু আর অধাতুর বন্ড তৈরি হয় ইলেকট্রোভ্যালেন্সি দিয়ে। ইলেকট্রোভ্যালেন্সি মানে হচ্ছে আয়নাইজেশন দিয়ে, ঠিক আছে? আয়নীয় বন্ধন বলা হয় এটাকে, ঠিক আছে? আয়নীয় বন্ধন দিয়ে, ঠিক আছে? আয়নীয় বন্ধন, ওকে। এবার কি হচ্ছে বেসিক্যালি Na অর্থাৎ সোডিয়াম, ঠিক আছে? বা NaClটা তোমরা খুব কমন জানো, একটা কাজ করো, NaCl এর জায়গাটা অন্য কোনো ধাতু নাও, ঠিক আছে? বেটার বুঝতে পারবে। যেমন ধরো তো KCl অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে নাও, ঠিক আছে? পটাশিয়াম ক্লোরাইড, কে হচ্ছে পটাশিয়াম মানে ধাতু, Cl হচ্ছে অধাতু। তো আমি যদি দেখি কে এর যে আমাদের পারমাণবিক সংখ্যা সেটা কত, 19। তার মানে কী হবে, 2 8 8 2-এ ভাঙবে, সরি 1-এ ভাঙবে, 2 হলে তো 20 হয়ে যাবে, 1-এ ভাঙবে, ঠিক আছে? 8 8 16 আর 2-এ 18 আর 19, হ্যাঁ। তো কে এর পারমাণবিক যে সংখ্যা সেটা হচ্ছে এইটা, এইভাবে ভাঙবে তোমাদের 2 8 8 1। আর Cl যেটা সেটা কি 17, Cl এর কত, Cl হচ্ছে 17, তো কীভাবে ভাঙবে 2 8 7। এবং আমরা জানি যে শেষ কক্ষপথে আদার 8 অথবা 2 থাকতে হয়। তার মানে দেখো এই যে কে এর একটা এ বেশি আছে, তো এ কী করবে, এই একটা একে দিয়ে দেবে, তাহলে এই 8টা কিসে পরিণত হবে, এই 8টা 7-এ, সরি মানে 7টা কিসে পরিণত হবে, 8-এ পরিণত হবে। এই 7টা আস্তে আস্তে 8-এ কনভার্ট হয়ে যাবে। এই একটা ইলেকট্রন যদিও দিয়ে দেয়, এই একটা ইলেকট্রন কী হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছে ও, তো একটা ইলেকট্রন দিয়ে দিলে এই 7টা ইলেকট্রন শেষ কক্ষপথে ছিল, এটা 8-এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং এদের মধ্যে একটা জোরালো বন্ধন তৈরি হবে, এরা একে অপরকে জাপটে ধরবে। এবং এই জাপটে ধরার কারণে এদের মধ্যে যে বন্ধন হয় সেটা এত স্ট্রং হয় যে এটা শুধু অল্প ফুস করে আগুন জ্বালালেই সেই বন্ধন ভাঙা যায় না। তীব্র পরিমাণ উচ্চ আগুন বা উচ্চ টেম্পারেচারের দরকার হয় এদের এই বন্ধন ভাঙার জন্য। সেই জন্যই এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি হয়। নেক্সট আরেকটা জিনিস মনে রাখবে, আয়নীয় যৌগগুলো কিন্তু জলে দ্রবণীয়, জলে এরা দ্রবীভূত হয়। এর কারণ আছে, এর কারণ হচ্ছে শুনে নাও, ওয়াটারের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বলে একটা কথা আছে, ঠিক আছে? ডাই ইলেকট্রিক, ঠিক আছে, কনস্ট্যান্ট, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হায়ার কেমিস্ট্রি বলে তোমরা জানতে পারবে, এখন তো পড়াচ্ছি না, জাস্ট টার্মটা বললাম। যদি বাই চান্স কোনোভাবে উল্লেখ করে দেয় যে ওয়াটারে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, সেই জন্য আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হয়, জাস্ট এক লাইন যদি দিয়ে দেয় তখন এই মাথায় খারাপ হয়ে যাবে তোমাদের, ভাববে যে ও বাবা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কী বলে, কারে বলে, খায় না মাকে, এরকম একটা ব্যাপার হবে। তো সেই জন্য আমি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট শব্দটা বলে দিচ্ছি, ব্যাখ্যা করছি না, কারণ এটা হায়ার হয়ে যাবে। তো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা হয় জলের, সেইটা কিন্তু জলের বেশি হয়। যেহেতু জলের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, ঠিক আছে, কার বেশি, জলের, সরি কেরোসিন দাগ দিচ্ছি কেন, কেরোসিন নয় জল। তো জলের এখানে দাগ দেওয়ার মতো কিছু নেই, যে জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, যেহেতু জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হয় সেই জন্য জল কিন্তু এদের এই বন্ধনটাকে বলতে পারো কাইন্ড অফ ভাঙতে পারে, এরমভাবে ভাবতে পারো তুমি, এদের বন্ধনটাকে কাইন্ড অফ ভাঙতে পারে। কিন্তু কেরোসিন পেট্রোল এরা পারে না, ঠিক আছে? বেনজিন, কেরোসিন পেট্রোল লেগা যদি বেনজিন বলে দেয় তখন মাথা খারাপ হয়ে যাবে। বেনজিন আরেকটা, ঠিক আছে? এখানে ধরো কেরোসিনের পেট্রোল দিয়েছে, কালকে পরীক্ষা পড়লো বেনজিন দ্রাবকে দ্রবীভূত নয়, এখানে ধরো বললো এরা বেনজিনে দ্রবীভূত নয়, এরকম যদি বলে দেয় তখন মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য বলে দিলাম কেরোসিন পেট্রোল বেনজিন এগুলোতে এরা দ্রবীভূত হয় না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা বলেছে যে কিন্তু জলে হয়, কারণ জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হয়। নেক্সট হচ্ছে আয়নীয় যৌগগুলো হলো কঠিন পদার্থ, ডেফিনেটলি ধাতু,
মেনলি মানে ধাতু নয়, ধাতু অধাতু মিলে এটা একটা কঠিন পদার্থ হিসাবে বিরাজ করে, ঠিক আছে। যেমন তুমি KCl দেখো বা NaCl দেখো, লবণ যদি দেখো, তা লবণ কি এটা শক্ত অবস্থায় বিরাজ করো। তো তোমরা বললো স্যার বাড়িতে যে লবণ থাকে তাতে গলে যায়। অ্যাকচুয়ালি গলে যায় তার কারণ হচ্ছে ওর মধ্যে জলীয় বাষ্প ঢোকে, বা বাতাসের যে জলীয় বাষ্প থাকে সেটা ওর মধ্যে ঢুকে ওটাকে গলায়। আর তার কারণ তো একটু আগেই বললাম, ও তো জলে গলে রে বাবা, আর জলীয় বাষ্প তো জলই হয়, তাই না? তো সেটাই হচ্ছে বেস্ট কারণ। তোমরা দেখবা যদি নুনকে বাইরে রাখো ওটা গলে যায়, তার কারণ হচ্ছে ও জলে দ্রবীভূত হয়, বাতাসের জলের সঙ্গে নেয়, আর ওটা কী করে, গলতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, এবং ধনাত্মক আয়নের মধ্যে দৃঢ় আকর্ষণ থাকে, একটু আগেই বলেছি। এ হচ্ছে তোমাদের ধনাত্মক পজিটিভ আয়ন, এ নেগেটিভ আয়ন। একটু আগে বলেছি ধাতুগুলো সব পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়। সো এদের মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটা বেশি হয়, আর ধনাত্মক ঋণাত্মক একে অপরকে মারাত্মকভাবে কী করে, অবশ্যই বাস্তব জীবনও দেখতে পাবে। নেক্সট বলছে যে আয়নীয় যৌগগুলি গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। অবশ্যই তোমরা মনে রাখবে, যদি নুনকে যদি নর্মালি তুমি একটা জায়গায় ছড়িয়ে দেবে, তার মধ্যে যদি তুমি কারেন্ট প্রবাহ করো, তুমি দেখবে তোমার হাত শক খাচ্ছে না, তা ও সেখানে হাত দিলে। কিন্তু তুমি যদি গলা নুনের কোনো দ্রবণে ইলেকট্রিক রেখে তার মধ্যে যদি হাত দাও, তুমি দেখবে ডেফিনেটলি সেটা তুমি শক খাবে, ঠিক আছে। এবার তোমরা বললো স্যার আমি তো বাড়িতে নুন দিয়ে করলে শক খেয়ে যাবো, ওটার কারণ ওই জল মিশ্রিত থাকে তাই, জলীয় বাষ্প মিশ্রিত থাকে তাই, ঠিক আছে। অর্থাৎ নুনকে তুমি ঠিক করে প্যাক করে রাখো না। মানে আমাদের বাড়িতে যে কৌটোগুলো থাকে সেগুলো তো আর সাইন্টিফিক কৌটো না যে সেগুলো জলীয় বাষ্প বা বায়ুকে আটকাতে পারবে বেসিক্যালি, ঠিক আছে। নর্মাল কৌটো আমরা মনে করি তার মধ্যে ঢুকছে না বা ঢোকে, তো সেই জন্য ওর সঙ্গে জল মিশ্রিত অবস্থায় থাকে, ওই জন্য ওরাও বিদ্যুৎ পরিবহন করতে পারে, মানে অশুদ্ধি মিশ্রিত থাকে ওই জন্য বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু এখানে আয়নীয় যৌগগুলো অ্যাকচুয়ালি গলিত অবস্থাতেই করে, তারা কিন্তু অবস্থাতে করে না, কঠিন অবস্থায় করে না। এখন রেল যদি কালকে প্রশ্ন দেয় যে আয়নীয় যৌগগুলো গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কিন্তু কঠিন অবস্থায় করে না, কারণ বলে 4টে অপশান দিতে, তখন কী করবে? তো শুনে নাও কেন করে না। তার কারণটা আমি একটু আগেও তোমাদের বলেছি, করে না তার কারণ হচ্ছে যখন কঠিন থাকে তখন তারা মারাত্মকভাবে বন্ডেড অবস্থায় থাকে, ফ্রি ইলেকট্রন থাকে না সেখানে। এই যে ফ্রি ইলেকট্রন, একটা ইলেকট্রন ঘুরঘুর ফুরফুর করছিল, এ ব্যাটা এর ঘরে ঢুকে গিয়ে এর সঙ্গে ঘর সংসার পেতে ফেলে। এ আর ভবঘুরে নয়, এ এখন সংসারী। তো এ এখন সংসারী যখন, তখন একে আর সংসার থেকে ছাড়ায় গে, আরে মানুষকে ছাড়াতে পারে না, তো ইলেকট্রন তো দূরের কথা। তো যাই হোক, তো ইলেকট্রনের মধ্যে ঢুকে সংসার পেতেছে। সো এই ইলেকট্রন আর ঘুরে বেড়াচ্ছে না। যেহেতু ঘুরে বেড়াচ্ছে না, ভবঘুরে ইলেকট্রন কঠিন অবস্থায় থাকে না। যেই এরা জলে চলে যায়, যেই এরা জলে দ্রবীভূত হয়, তখন জল এদের বাঁধনকে ভেঙে দেয়। যেই জল অর্থাৎ সংসারের আশা এদের মন থেকে মিটিয়ে দেয়, যেই জল এদের বাঁধনকে ভাঙে, সঙ্গে সঙ্গে কী হয়, ইলেকট্রন আবার ফুরফুর ঘুরঘুর করতে আরম্ভ করে। আর ওই যে মুক্ত ইলেকট্রন, ওই তো তড়িৎ পরিবহন করে। ওই যে মুক্ত ইলেকট্রন, ওই তো তড়িৎ পরিবহন করে। ইলেকট্রন কি, বেসিক্যালি তড়িৎ কি, ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ তার বিপরীতে যায়, ইলেকট্রন যেদিকে যাবে তড়িৎ তার বিপরীতে যাবে। ইলেকট্রনকে ঘুরঘুর না করতে দিলে তড়িৎ ঘুরঘুর কেমন করে করবে, সেই জন্য হয় না। সেই জন্য অর্থাৎ আলগা ইলেকট্রন থাকে না যখন ওটা কঠিন অবস্থায় থাকে, সেই জন্য কোনো তড়িৎ পরিবহন করে না। কিন্তু যেই জলে দ্রবীভূত হয়, ফ্রি ইলেকট্রন পায়, ফলে এরা তড়িৎ পরিবহন করতে পারে। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্ন। ওকে, এটা হচ্ছে 12 দাগই হবে। তো বলছে অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্যের আণবিক সংকেত কী? অনেকদিন পরে জৈব রসায়নের প্রশ্ন করাচ্ছি, ঠিক আছে। আমার যখন প্রথম চ্যানেলটা নষ্ট হয়ে গেছিলো, তারপরে আমি যে ফার্স্ট ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম সেটা হচ্ছে জৈব রসায়নই ছিল। যাই হোক, চলো তো অ্যান্সার দেখে নাও ফার্স্টে। দেখো এই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে তোমাদের 12 দাগ গেল। এবার দেখো অ্যালকিন হচ্ছে দ্বিতীয় শ্রেণী, অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় যৌগ। দেখো 3টে হয়, একটা হচ্ছে অ্যালকেন, আচ্ছা বাংলায় লিখি, একটা হচ্ছে অ্যালকেন, বাংলা লেখা উচিত না কিন্তু তার কারণ আছে, ঠিক আছে। অ্যালকেন, এর লাস্টে ANই থাকে, এর যে বানান লাস্টে কী থাকে, ANই থাকে। আরটা হচ্ছে অ্যালকিন, ঠিক আছে, ENই থাকে, ঠিক আছে, ENই থাকে। আরটা হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন, এর লাস্টে থাকে YNE, এর লাস্টে কী থাকে, YNE। অ্যালকেনের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের ফর্মুলা। কি বললাম, CnH2n+2, আর এখানে N স্টার্ট হয় 1 দিয়ে। এখানে N কী দিয়ে স্টার্ট হয়, এই যে N, এই N স্টার্ট হয় কী দিয়ে, এই N স্টার্ট হয় কিন্তু 1 দিয়ে, ঠিক আছে। জাস্ট আ মিনিট, ইয়েস, এই যে N, এই N স্টার্ট হয় 1 দিয়ে। বলো এটা বুঝলে কি বুঝলে না, বলো এটা বুঝলে কি বুঝলে না। কী বললাম আমি, অ্যালকেন যেটা তার যে ফর্মুলা হয় সেটা হচ্ছে CnH2n+2, ঠিক আছে। আর যে অ্যালকিন হয়, ঠিক আছে, অ্যালকিন হচ্ছে এই দুটোর মাঝখানে অবস্থান করছে, তো অ্যালকিনের ফর্মুলাও সিম্পল, CnH2n,
ঠিক আছে। আর এখানে এন কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এখানে এন বলো তোমরা অ্যালকিনের এন কী দিয়ে স্টার্ট, আমি রাখলাম, তোমরা বলবে আমাকে। নেক্সট হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের যে ফর্মুলা হয়, পাশে লিখছি, যেহেতু সব কটায় পাশে লিখছি, সেটা হচ্ছে CnH2n-2, ঠিক আছে, CnH2n-2, ওকে, এটা হচ্ছে অ্যালকাইনের ফর্মুলা হয়। আর অ্যালকাইনের যে এন সেটা স্টার্ট হয় 2 দিয়ে, এর যে এন এর ভ্যালু সেটা স্টার্ট হয় 2 দিয়ে, ঠিক আছে। এবার তোমাদের এখানে কি বলেছে, এখানে বলেছে অ্যালকিনের, সরি আমি কি বললাম, অ্যালকিন, আচ্ছা আচ্ছা এটা উল্টো বলেছি, জাস্ট এ মিনিট, এটা ভুল হয়েছে আমার বলাটা। এইটা হচ্ছে -2 আর এইটা হচ্ছে এইটা, ওকে, আর এইটা স্টার্ট হয় 2 দিয়ে, ঠিক আছে, যেটা আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম, এটাই স্টার্ট হয় কী দিয়ে, 2 দিয়ে। আচ্ছা আমি আবারও সরি বলছি, কারণ অ্যাকচুয়ালি এই যে এইগুলোকে আমি বাংলায় লিখেছি, তো যেহেতু আমি পড়ি ইংলিশে, যার ফলে আমার গুলিয়েছে, ওকে, যার ফলে আমার গুলিয়েছে, মানে আমার সবকটা একই রকম লাগছে, কিন্তু বাংলায় লিখলে এই জিনিসটা হয়, আমার বেসিক্যালি হয়, ঠিক আছে। তো আমি তোমাদের বারবার বলবো এগুলো তোমরাও ইংলিশে একটু পড়ার চেষ্টা করো, নইলে কিন্তু এরকম যখন রেল দেবে তখন আমার মতো তোমাদের গুলিয়ে যাবে। প্রথমটা আমি ঠিক লিখেছি, আগের বারই ঠিক লিখেছিলাম, ওকে, এইটা তোমাদের হবে হচ্ছে, ঠিকই লিখেছিলাম আগের বার, এইটাই হবে, আর এখানে তোমাদের -2 হবে, ওকে। একটুখানি চিন্তা করলাম, ভাবলাম যে না ভুল লিখছি, ঠিক আছে, এটা হয়েছে, তার কারণ হচ্ছে এই যে এল দেখছি আর সমানে খালি, যাই হোক চলো। আর এখানে আমাদের এনের ভ্যালু কী হবে, এনের ভ্যালু আমাদের 2 হবে, ঠিক আছে, এই দুটোতে এনের ভ্যালু আমাদের 2 দিয়ে স্টার্ট হয়, এখানে এনের ভ্যালু আমাদের 1 দিয়ে স্টার্ট হয়। এবার আমাদের কোনটা জিজ্ঞেস করেছে, এইটা জিজ্ঞেস করেছে, অ্যালকিন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো অ্যালকিনের প্রথমটা এনের ভ্যালু যদি 2 বসাই, এই ফর্মুলা, এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা ভালো করে খেয়াল করো, আমরা যদি প্রথমটায় এনের ভ্যালু 2 বসাই, এই যে এইটায়, তাহলে এটা কী হবে, C2 হয়ে যাবে, আর এইচ কী হবে, H4 হবে, ঠিক আছে, C2H4 হবে। আর এখানে তো দ্বিতীয় সদস্যের কথা বলেছে, তাহলে দ্বিতীয়টা কী হবে, C3H6 হবে, C3 এনের ভ্যালু 3, ঠিক আছে, 2 3 এইভাবে বসতে থাকে, 2 3 4 এভাবে বসতে থাকে, এখানেও আমাদের 2 3 4 এভাবে বসতে থাকে, আর এখানে হচ্ছে 1 2 3 4 এভাবে ডট ডট যায়, ঠিক আছে। তো এনের ভ্যালু যদি 3 হয়, তাহলে এইচের ভ্যালু কী হবে, 2 × 3 মানে 6 হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এইটা, ওকে, গুড টু গো। চলো পরের প্রশ্ন। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই ছোট্ট করে, এই অ্যালকেন কিন্তু স্যাচুরেটেড, ঠিক আছে, এটা হচ্ছে স্যাচুরেটেড, ঠিক আছে, যেখানে এই দুটো কিন্তু আনস্যাচুরেটেড, ঠিক আছে, আনস্যাচুরেটেড, ঠিক আছে, এটা মনে রাখো। পরের প্রশ্ন চলো। আচ্ছা চলো আমাদের 13 দাগের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমি কেন তুলিনি সেটা তোমাদের আগে বলবো। ফার্স্ট 13 দাগের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা রেল ভুল দিয়েছে বেসিক্যালি, এখানে যা বাংলা আছে সেই অনুযায়ী এইটা উত্তর হয় না, ঠিক আছে, এইটা উত্তর হয় না। এটা কেন তোমাকে আমার এই যে শিফটটা নিয়েছি, এই শিফটটা আমি কেন নিয়েছি সেটাও বলি। একজন স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা দিয়েছিল, মানে আমাদের গ্রুপে পাঠিয়েছিল, অ্যাডমিনকে পাঠিয়েছিল, এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল সেটাও পাঠিয়েছিল, সেটাও তোমাকে ব্যাখ্যা করে দেবো এই একই শিফটে। এবং আমি দেখলাম দুটো প্রশ্নের উত্তর রেল ভুল দিয়েছে, অথচ আমাদের মানে ভারতেরই হবে ডেফিনেটলি, আমাদের এখানকার কিছু ইউটিউব চ্যানেলের যারা টিচার আছেন ওনারা এটাকেই সঠিক অ্যান্সার বলে চলে গেছেন, যেটা আমার খুব অড লেগেছে। রেল ভুল দিতে পারে ডেফিনেটলি, কিন্তু এত সোজা প্রশ্নের উত্তর টিচারদের ভুল দেওয়া উচিত নয়। যেমন দেখো, কিন্তু তাও হতে পারে, যেমন আমি একটু আগে অ্যালকিন গুলিয়ে ফেলছিলাম, এটা হতে পারে, ঠিক আছে, কিন্তু যখন ব্যাখ্যা করছি তখন তো আমার চোখে পড়বে, এইটা আমি বলতে চাইছি। সেখানে ভুল হওয়ার তো কথা না, ডাইরেক্ট টিক মেরে চলে গেলে ভুল হতে পারে, এই যেমন আমি ব্যাখ্যা করতে করতে আমার মনে হলো না আমি তো ভুল বলছি, তো ব্যাপারটা সেরকম। তো সেই জন্য বলবো, যখন আপনারা ব্যাখ্যা করছেন একটু দেখে নিয়ে করুন যে কী বলা আছে, রেলের উত্তর মানে যেটা ঠিক তা কিন্তু নয় বেসিক্যালি, ঠিক আছে। তো দেখো কী হবে এটা, দেখো এই হচ্ছে, আমি তোমাদের একটা গলীয় দর্পণ আমি এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি একটা কাজ করছি, এই গলীয় দর্পণের হাফটা মুছে দিচ্ছি, বা মুছে না দিয়ে একটা কাজ করি, দাঁড়াও। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি এই বৃত্তটা নিয়েছিলাম, ওই বৃত্তের একটা পোর্শনকে ডটেড করে দিয়েছি, ডট ডট দিয়ে দিয়েছি, ঠিক আছে। বেসিক্যালি কী হয়, এই যে সলিড যে পোর্শনটা আমি এখানে রেখেছি এটাকে আমরা বলি বক্রতল, এই যে সলিড যে পোর্শনটা, ঠিক আছে, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি বক্রতল, ইয়েস অর নো বলো, ঠিক আছে, সলিড পোর্শনটাকে আমরা কী বলছি, বক্রতল, ঠিক আছে। আর এই বক্রতলের যে কেন্দ্র হয়, ঠিক আছে, বক্রতলের যে কেন্দ্র হয় তাকে আমরা বলছি বক্রকেন্দ্র। বক্রকেন্দ্র হচ্ছে এই বৃত্তটার বেসিক্যালি কেন্দ্র। এই বক্রকেন্দ্র থেকে যে কোনো রেখা তুমি এখানে টানো, আর এখানে টানো, আর এখানে টানো, আর এই সোজা টানো, সেটা হচ্ছে তোমাদের এই বৃত্তটার হয়ে যায় রেডিয়াস। এই বৃত্তটা কী হয়ে যায়, রেডিয়াস হয়ে যায়, মানে ব্যাসার্ধ হয়ে যায়। আর আমরা জানি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়, তার মানে এই যে বক্রকেন্দ্র, ঠিক আছে, যেটাকে আমি ও দিয়ে ডিনোট করছি,
আর এইটা হচ্ছে আমাদের এই যে সলিড যেটা তল এঁকেছি, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কি, এটাই হচ্ছে আমাদের সেই তল। ঠিক আছে, এই তলটাকে আমি এরম করে দিই, অ্যাকচুয়ালি দর্পণের তলকে এরমভাবে করে দিতে হয়। ঠিক আছে, যেটা এখানে তোমাদের বক্রতল বলেছে, যে বক্রতল বলেছে। ঠিক আছে, যেটা তোমাদের কি বলেছে, বক্রতল বলেছে। ঠিক আছে, ওকে। তো এই যে বক্রতল, ঠিক আছে, এই যে বক্রতল, ক্লিয়ার হয়েছে? এই বক্রতল থেকে এই যে বিন্দু, এই বক্রতল থেকে এই যে বিন্দু, এই যে তোমাদের যে বক্রতা বিন্দু বা বক্রবিন্দু বলে, ঠিক আছে, বক্রতা বিন্দু বা বক্রবিন্দু বলে। ঠিক আছে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার যেটাকে বলে, তার দূরত্ব সমান হয়। তার দূরত্ব কি হয়? তার দূরত্ব বেসিক্যালি তোমাদের সমান হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, তার দূরত্ব কী হয়? সমান হয়। ওকে। আর এই যে ও, আর এই যে এখানে আমি একটা যদি বিন্দু দিই, যাকে আমরা বলবো পি, এই যে পি, ঠিক আছে, এই যে পি, এর মাঝখানে একটা তোমাদের থাকে যেটাকে আমরা বলি এফ। ঠিক আছে, তো এটা তো এর মাঝখানে, অর্থাৎ রেডিয়াসেরও মাঝখান এটা, রেডিয়াসেরও মাঝখান এটা। ঠিক আছে, তো রেডিয়াসের যে মাঝখান, এবার তোমরা বলবে যে স্যার এই যে এটাও কি রেডিয়াসের মাঝখান, এই যে এটাও কি রেডিয়াসের মাঝখান? বেসিক্যালি নয়। দেখো, এটা বলে দিই, ভালো করে বুঝবে। এই যে আমাদের বক্রতল, এই যে বক্রতল, পয়েন্ট টু বি নোটেড, বক্রতলটাকে আমি এক্স ওয়াই দিয়ে ডিনোট করছি। এই যে বক্রতল, এই যে আমাদের সলিড যে তল, প্রত্যেক জিনিস ভালো করে বোঝো আগে। এই যে সলিড যেটা আমাদের বক্রতল, এই বক্রতলের যে মধ্যবিন্দু, অর্থাৎ বক্রতলের মধ্যবিন্দু বলছি কিন্তু, মানে একে টাচ করা যায়। আর এই যে ডটেড লাইন দিয়ে যে ও এফ লিখছে, এগুলো হচ্ছে কাল্পনিক বিন্দু। এগুলো আদপে এর কোনো মানে অ্যাকচুয়াল কোনো এক্সিস্টেন্স নেই, এগুলো কল্পনায় আমরা চিন্তা করে নিই এবং সেই অনুযায়ী সায়েন্স কাজ করে। ঠিক আছে, কিন্তু এক্স ওয়াইয়ের যে মধ্যবিন্দু, তাকে আমরা বলছি পি। এই যে ও আর পি এর মধ্যে, ভালো করে বুঝবে, এই ও আর পি এর মধ্যে যদি একটা রেখাকে টানো, তাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং এটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় এইদিকে। সেই প্রিন্সিপাল অ্যাক্সিসের যে ও আর পি, তার মাঝখানে, ভালো করে বুঝবে, তার মাঝখানে যে বিন্দুটা থাকে তাকে আমরা বলছি এফ। মানে ও থেকে এফের দূরত্ব আর এফ থেকে পি এর দূরত্ব সেম। ও থেকে এফের দূরত্ব আর এফ থেকে পি এর দূরত্ব আমাদের সেম, আর এফকেই আমরা ফোকাস বিন্দু বলি। এফকে আমরা কি বলি? ফোকাস বিন্দু বলি। ঠিক আছে, এফকে আমরা ফোকাস বিন্দু বলি। ওকে, তো এফ, এই দূরত্বটা কিন্তু সব জায়গায় সেম নয়। অর্থাৎ এই যে আমাদের, তুমি যদি বলো যে স্যার এখানে আমি একটা এফ টানবো, ঠিক আছে, এই এর মাঝখানে আমি একটা এফ টানবো, এগুলো কিন্তু এফ হবে না। এগুলো কিন্তু এফ হবে না। কারণ কি? কারণ এর থেকে এই দূরত্বটা তো সেম, কিন্তু এরা পিতে গিয়ে মিশছে না। এই দাগগুলো, বাকি দাগগুলো, এরা কিন্তু পিতে গিয়ে মিশছে না। এই বাকি দাগগুলো কিন্তু পিতে গিয়ে মিশছে না। ওর সঙ্গে পি এর যে কানেকশন লাইন, তার মাঝখানে যেটা থাকে তাকে আমরা এফ বলছি। বাকিগুলো কিন্তু এই জায়গায় কিন্তু এটা পি নয়, এটা অবশ্যই এর ওপরে অবস্থিত কোনো বিন্দু, কিন্তু এক্স ওয়াই এর মাঝখান ওটা নয়। ক্লিয়ার? এক্স ওয়াইয়ের মাঝখানে ওটা নয়, সো ওটা কিন্তু পোলও নয়, পি ফর পোল। ওকে, বা মেরু নয়। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যে আমাদের যে মিড পয়েন্ট অর্থাৎ বিন্দু, সেখান থেকে পি অবধি যে রেখা, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে বক্র ব্যাসার্ধ। এই বক্র ব্যাসার্ধ সব ক্ষেত্রে সমান। তার মানে কি? এই ও থেকে এই যে আমাদের বক্রতল, তার দূরত্বও সমান হয়। এটা পয়েন্ট, এটা খুব ভালো করে মাথায় রাখবে। ও থেকে যে বক্রতল তার সমান হয়। তো অ্যান্সার আমাদের এখানে কিন্তু বক্রতা কেন্দ্র হওয়া উচিত, মুখ্য ফোকাস নয়। ঠিক আছে, মুখ্য ফোকাস কিন্তু এখানে হওয়া উচিত নয়, এটা একটু মাথায় রাখবে। ওকে, বক্রকেন্দ্র হওয়া উচিত। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। যেহেতু রেডিয়াস ব্যাসার্ধ, সো ব্যাসার্ধ সমান হবে বৃত্তের, সেই অর্থে বক্রতা কেন্দ্র হওয়া উচিত। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে এই প্রশ্নটাকে আমি আরেকবার একটু তোমাদের বোঝাই, কারণ যেহেতু রেল অ্যান্সার দিয়েছে, তোমাদের মনে হতে পারে ওটা হয়তো রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো, যদি কারোর মনে হয় যে স্যার না আপনি এনাফ বুঝিয়ে দিয়েছেন, তাহলে তুমি এই পার্টটা স্কিপ করে পরের কোশ্চেনে যেতে পারো। পরে আরেকটা ভুল আছে, সেটা তোমাদের বলে দেবো। দেখো, এই হচ্ছে আমাদের, এটা ধরো আমি অবতল দর্পণ এঁকেছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। আর অবতল দর্পণের যে গলীয় তল বা বক্রতল, সেটা হচ্ছে এই যে এক্স থেকে শুরু হয়েছে আর ওয়াই পর্যন্ত গেছে, পুরোটাই কিন্তু গলীয় তল। ঠিক আছে, এবং এই গলীয় তলের যে ফিজিক্যাল মিড পয়েন্ট, মানে যেটাকে আমরা টাচ করতে পারি, সেটাকে আমরা বলি পোল। ওকে, আর এইটাকে যদি তুমি একটা বৃত্তে পরিণত করো, মানে কাল্পনিক বৃত্তে জাস্ট কনভার্ট করছো, যখন করছো তখন এর যে মধ্যবিন্দু, তাকে আমরা বলছি সি। ঠিক আছে, তাহলে ভাবো একটা বৃত্তের যে মধ্যবিন্দু, তার থেকে যদি কোনো রেখা তুমি আঁকো, তাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। ঠিক আছে, সেটা এখানে হতে পারে, সেটা তুমি এখানে আঁকতে পারো,
সেটা তুমি এই সোজা পি এর সঙ্গে ম্যাচ করাতে পারো, সেটা তুমি এখানে নিয়ে যেতে পারো, সেটা তুমি এদিকে আনো, তুমি যেখানেই নিয়ে যাও না কেন, এই যে ডিস্ট্যান্সটাই যে কটা দাগ এঁকেছি প্রত্যেকটা ডিস্ট্যান্স আমাদের সেম আসবে, অর্থাৎ প্রত্যেকটা দাগ আমাদের কি হবে, সেমই হবে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যদি এটা আমাদের 2 সেন্টিমিটার হয়, এটাও আমাদের 2 সেন্টিমিটার হবে, এটাও আমাদের 2 সেন্টিমিটার হবে, এটাও আমাদের 2 সেন্টিমিটার হবে, এটাও আমাদের এটাও আমাদের কী হবে 2 সেন্টিমিটার হবে, জাস্ট মিনিট, ইয়েস, এটাও আমাদের কী হবে 2 সেন্টিমিটার হবে, এটাও আমাদের 2 সেন্টিমিটার হবে, অর্থাৎ এই ডিস্ট্যান্সটা আমাদের সেমই আসবে। ওখানে কিন্তু বলেনি যে সি থেকে পি অবধি তার মধ্যে কোনটা ইকুইডিস্ট্যান্ট। প্রশ্নটা কী হলে অপশানে এফ থাকলে কারেক্ট হতো সেটা বলে দিই। যদি বলতো যে এখানে একটা তোমাদের দর্পণ রয়েছে, এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে সি, তাহলে একটা বিন্দু বলো যেটা সি থেকে যতটা দূরে অবস্থিত পি থেকে ততটা দূরে অবস্থিত, তখন আমাদের অ্যান্সার এফ হতো, কারণ এফ সি আর পি এর ঠিক মাঝখানে অবস্থান করে। তার মানে এফ থেকে সি এর যা ডিস্ট্যান্স, এখান থেকে এইটুকুর যা ডিস্ট্যান্স, এখান থেকে এইটুকুর ডিস্ট্যান্স, দুটোই এটা যদি 1 সেন্টিমিটার হয় এটাও 1 সেন্টিমিটার হবে, কারণ এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু সেম ডিস্ট্যান্স অবস্থান করছে এফ, তখন অ্যান্সার এফ হতো, সেটা অবতল দর্পণ হোক আর উত্তল দর্পণ হোক। কিন্তু প্রশ্নটা বলেনি, প্রশ্নটা বলেছে যে বক্রতল, বক্রতল কোনটা, বক্রতল হচ্ছে এইটা, এই যে পুরো যে তলটা এনেছি যেটা বক্ররেখা দ্বারা তৈরি, এইটাকে আমরা বলছি বক্রতল, এটাকে অ্যাপারচারও বলা হয়। এই যে বক্রতল, এই বক্রতল থেকে কোন বিন্দুটা দূরে অবস্থান করছে, তো আমরা দেখতে পাচ্ছি যেটা সেন্টার তার থেকে যেটা আসে যেটা হচ্ছে আমাদের রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, সেটাই সব থেকে দূরে অবস্থান করে, বৃত্তের থিওরি দিয়েই বোঝা যায়। এর জন্য আমাকে আর কোনো রকম কোনো ফিজিক্সের থিওরির দরকার পড়ে না। কিন্তু এর মাঝখানে থাকে আমাদের এফ, আর এর সঙ্গে ডিস্ট্যান্স সেম নয়, তুমি যদি এখান থেকে এই ডিস্ট্যান্স আর সব থেকে ছোটো ডিস্ট্যান্স কোনটা হবে, এফ পি হচ্ছে সব থেকে ছোটো ডিস্ট্যান্স হবে। ঠিক আছে, তারপর যদি তুমি এদিকে যাও এটা বড় ডিস্ট্যান্স হয়ে যাবে, আরও গেলে আরও বড় ডিস্ট্যান্স হবে। ঠিক আছে, তুমি একটা জিনিস ভাবো না, এফের সঙ্গে পি এর যে ডিস্ট্যান্স, তুমি যদি এই ডিস্ট্যান্সটাকে ম্যাচ করো, এই যে যেটা ডটেড লাইন বলছি, সেটা তোমার চোখে কী মনে হচ্ছে, সেটাকে সেম মনে হচ্ছে? এফের থেকে এক্স অব্দি যে ডিস্ট্যান্স, এটাকে সেম মনে হচ্ছে? আমি তো ব্যাঁকা এঁকেছি, তাও তুমি বলো এটাকে সেম মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এফ পি অনেক ছোট এফ এক্সের থেকে? ঠিক আছে, তার মানে এফ পি হচ্ছে সব থেকে ছোটো ডিস্ট্যান্স এখানে, আর বাকিগুলো মানে তুমি যদি এই বিন্দুগুলো মেলাও এগুলো সব বড় হয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, অতএব এটা ইকুই ডিস্ট্যান্স হয় না, এফ কখনোই ইকুই ডিস্ট্যান্সে থাকে না। প্রশ্নে গণ্ডগোল আছে অথবা অ্যান্সারে গণ্ডগোল আছে, যে কোনো একটা তো হবেই। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, এটা উত্তর আমি মুছিনি, এটা হচ্ছে আর একটা প্রশ্ন যেটা হচ্ছে রং এখানে। ঠিক আছে, এটা এনসিইআরটিতে ডাইরেক্ট লেখা আছে এবং এটা এনসিইআরটি অনুযায়ী উত্তর হয়নি। ঠিক আছে, দেখো প্রতিসরণ ঠিক, বিক্ষেপণ ঠিক নয়, বিচ্ছুরণ ঠিক, আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঠিক। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে 4 হওয়া উচিত, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয়, এটা তো নয়ই, এটাও নয়। ঠিক আছে, কেন নয়, কী কারণ নয়, আমি তোমাদের এনসিইআরটি পেজের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার ব্যাখ্যা শুনে নাও কেন নয়। এনসিইআরটি বললেই তো ঠিক হবে না, এনসিইআরটি যেটা বলছে সেটা সায়েন্টিফিকভাবে ডেফিনেটলি প্রমাণিত হয়েছে, তবে এনসিইআরটিতে লেখা থাকে। ঠিক আছে, ওই জন্য কেন ঠিক সেটা আগে বুঝে নাও ফার্স্ট। ধরো এখানে আমি একটা জলের বিন্দু এঁকেছি, এটা হচ্ছে জলের বিন্দু, একটু বড় করে এঁকেছি জাস্ট, আর কিছু না। ঠিক আছে, একটা বিন্দু এঁকেছি, এবার এই জলের বিন্দুতে এসে পড়লো একটা সাদা লাইট। কি এসে পড়লো? একটা সাদা লাইট এখানে দেখো এসে পড়ছে। আচ্ছা, সাদাটাকে সাদাই করে দিই। ধরো এই হচ্ছে একটা সাদা লাইট এখানে এসে পড়ছে, ধরো এটা একটা সাদা লাইট। ঠিক আছে, এটা একটা সাদা লাইট সূর্য থেকে আসছে। ঠিক আছে, সাদা লাইট এখানে এসে পড়ছে। ওকে, তারপর দেখো কি হয়। যেই সাদা লাইটটা এখানে এসে পড়বে, আমরা দেখতে পাচ্ছি যে সাদা লাইটটা আসছে কোথা থেকে? সাদা লাইট আসছে হচ্ছে বাতাস থেকে, এয়ার থেকে আসছে। আর ঢুকছে কোথায়? সেটা ঢুকছে হচ্ছে ওয়াটার, কারণ এটা আমি বলেছি তোমাদের একটু আগে, এখানে লিখবো না কারণ এখানে এটা আমার কাজে লাগতে পারে। জাস্ট এ মিনিট। ওকে, জাস্ট এ মিনিট। ইয়েস, তো ঢুকছে কোথায়? সেটা এয়ারে ঢুকছে, অর্থাৎ ওয়াটারে ঢুকছে। ঠিক আছে, কোথায় ঢুকছে? ওয়াটারে। তো ওয়াটার, ঠিক আছে, ওয়াটারে ঢুকছে, অর্থাৎ এয়ার থেকে এটা কোথায় ঢুকছে? ওয়াটারে ঢুকছে। ইয়েস, এইটুকু, তার মানে মাধ্যম চেঞ্জ হচ্ছে। যেই মাধ্যম চেঞ্জ হবে, মানে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে তোমাদের কী হবে? প্রতিসরণ হবে, কারণ আমরা জানি মাধ্যম চেঞ্জ হলে আলোকরশ্মি বেঁকে যায়। ঠিক আছে, তো এই যে পয়েন্ট, এই পয়েন্টে তোমাদের প্রতিসরণ হবে, কারণ এয়ার থেকে আসছে আলোকরশ্মি, এসে কী হচ্ছে সেটা তোমাদের ঢুকছে কোথায়? ড্রপলেটে ঢুকছে, ওয়াটার ড্রপলেটে। এখন ওয়াটার ড্রপলেট কেন আনছি? তুমি বলো রামধনু কখন উৎপন্ন হয়? রামধনু উৎপন্ন হয় তখন যখন সূর্য এক পাশে রয়েছে আর তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে।
তাই না? সূর্য এক পাশে রয়েছে, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি আমরা রামধনু দেখতে পাই। বা অনেক সময় ঠিক বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা রামধনু দেখতে পাই। এটাও একটা কারণ আছে। এর কারণ হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে বাতাসে জলীয় বাষ্প মারাত্মকভাবে বেশি থাকে। সেই জন্য ওখানে ওয়াটার ড্রপলেট প্রেজেন্ট থাকে, আমরা দেখতে পাই না। ঠিক আছে? সেটা যখন অত্যন্ত ভারী হয়ে যায় তখন তো বৃষ্টি আকারে ঝরে পড়ে। জিওগ্রাফিতে আমরা পড়েছি, ভূগোলে পড়েছি। ঠিক আছে? তো তার ঠিক আগের অবস্থায় হয় তোমাদের, যখন বৃষ্টি আসে ঠিক আগে, যখন একদম কালো এসছে আকাশ, সেই সময় আমরা দেখতে পাই না। কিন্তু একদিকে রোদ্দুর আছে আর আরেকদিকে আকাশটা কালো হয়ে এসছে, এমন ওই পাশে আমাদের কিন্তু সামান্য বৃষ্টি বৃষ্টি ভাব আছে, এরকম সময় কিন্তু আমরা সময় রামধনুকে দেখতে পাই। যাই হোক, আমরা স্ট্যান্ডার্ড পরিস্থিতি ধরে নিচ্ছি, যখন আমরা একদিকে সূর্য একদিকে বৃষ্টি হচ্ছে, এরকম পরিস্থিতি ধরে নিচ্ছি। তো এরকম পরিস্থিতি কী? এটা হচ্ছে তোমাদের বাতাসের জলের কোণা, এবং বাতাস থেকে একটা সাদা লাইট এসে এখানে গুঁতো মারছে। এখানে কী হবে? প্রতিসরণ হবে, কারণ মাধ্যম চেঞ্জ হচ্ছে, এয়ার থেকে ওয়াটারে ঢুকছে। ক্লিয়ার হচ্ছে আশা করি? এটুকু বলো, ইয়েস অর নো বলো। এরপর কী হবে? এটা 7টা রঙে ভাঙবে। ঠিক আছে? তো 7টা রঙে এঁকে ফার্স্ট ভাঙো। তো একদম শেষে আমাদের জানি আমরা তোমাদের ভায়োলেট থাকে, আর একদম উপরে থাকে কি আমাদের রেড। তো দেখো আমি এখানে কতগুলো লাইট এখানে এঁকে দিয়েছি তোমাদের। সাদা লাইটটা এলো, এসে দেখো এখানে একটুখানি বেন্ড হয়েছে, দেখো সামান্য বেন্ড হবেই হবে। ঠিক আছে? সামান্য কী হবে? সামান্য বেন্ড তোমরা এখানে দেখতে পাবে। ওকে? এই যে বেন্ড হচ্ছে, অর্থাৎ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ঢুকছে, এখানে তোমাদের হয় প্রতিসরণ। ঠিক আছে? এবার এই লাইটটা তোমরা দেখবে, খেয়াল করে দেখবে, এই লাইটটা কিন্তু এই ড্রপলেট দিয়ে বেরিয়ে যায় না। এই লাইটটা কিন্তু এই যে ভাঙলো, এই 7টা রঙে যে ভেঙে গেল, বলো এই ভাঙাটাকে কি বলা হয়? ফার্স্ট থেকে সেইটা বলো। এই ভাঙাটাকে আমরা কি বলি? বিচ্ছুরণ বলি, ডিসপারশন বলি। তার মানে এখানে কি হচ্ছে? বিচ্ছুরণ ঘটছে। ঠিক আছে? ডিসপারশনের বাংলা হচ্ছে বিচ্ছুরণ। ঠিক আছে? ডিসপারশন, ঠিক আছে, ডিআইএসপি বলে সেটা দিচ্ছি, ডিসপারশন ঘটছে এখানে। ঠিক আছে? এবং এটা হচ্ছে প্রতিসরণ, রিফ্র্যাকশন, REFRAC, রিফ্র্যাক্ট বলে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? রিফ্র্যাকশন হচ্ছে। কিন্তু এই যে রশ্মিগুলো দেখতে পাচ্ছি, এই রশ্মিগুলো কিন্তু এই যে ড্রপলেট আছে নীল রঙের, সেখান দিয়ে বেরিয়ে যায় না। সেটা কী করে? এদিকে বেন্ট হয়। সেটা কী হয়? এখান দিয়ে এদিকে বেন্ট হয়, বেন্ট হবে। ক্লিয়ার হচ্ছে? এদিকে কী হবে? বেন্ট হবে। চলো বেন্ট করে দিই। দেখো এই যে বেন্ট হলো, এই যে নীল রঙের জলের কোণা তা দিয়ে বেরিয়ে গেল না, এদিকে বেন্ট হলো, তার মানে ভেতরেই রিফ্লেকশন হচ্ছে। এটা কি আমরা বলছি সম্পূর্ণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সম্পূর্ণ কেন? দেখো কোনো রে অফ লাইট বেরোয়নি, কোনো আলোকরশ্মি বেরোয়নি, মানে সম্পূর্ণ। আভ্যন্তরীণ কেন? যে মাধ্যমে আছে সেই মাধ্যমেই প্রতিফলিত হচ্ছে। দেখো এইখান থেকে এইটুকুর মধ্যে দেখো, এই যে এইখান থেকে যে পয়েন্টে প্রতিসরণ হচ্ছে, সেটা তো জলের কোণার মধ্যে ঢুকছে। ঢোকার পরে দেখো ও কিন্তু আর কোনো মাধ্যমে যাচ্ছে না, প্রতিফলনটা দেখো জলের কোণার ভেতরেই হচ্ছে। এই যে জলের কোণার ভেতরেই হচ্ছে, মানে আভ্যন্তরীণভাবে হচ্ছে, এটাকে আমরা বলছি সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তো এই জায়গাটায় কি ঘটে? সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ক্লিয়ার হলো আশা করি? বলো বুঝছো কি বুঝছো না? তো এই পয়েন্টে আমাদের যেটা ঘটছে এটাকে আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? জাস্ট এ মিনিট। এটাকে আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলি। ঠিক আছে? এখানে তোমাদের কি হচ্ছে? এইটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। ঠিক আছে? এরপরে কি ঘটে চলো দেখা যাক। এই পয়েন্টে, এই জায়গায় ও দেখো জল থেকে আবার বাতাসে যাচ্ছে। দেখো এইখানটা চোখ আমাদের কোথায় রয়েছে? এয়ারে রয়েছে, বাতাসে রয়েছে। ও কিন্তু জল থেকে বেরোচ্ছে, মানে এই জায়গায় আবার আমাদের কি ঘটে? প্রতিসরণ ঘটে। কি ঘটে? প্রতিসরণ ঘটে। তার মানে এই পুরো ব্যাপারটায় তুমি দেখতে পাচ্ছ, এয়ার থেকে যখন ওয়াটার মলিকিউলে ঢুকছে তখন ওর প্রতিসরণ হচ্ছে। ওয়াটার মলিকিউলের মধ্যে ও কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পাচ্ছে, মানে বাইরে বেরোচ্ছে না, ভেতরেই আছে, এবং সেইভাবেই রিফ্লেক্ট হচ্ছে। হয়ে ও কিন্তু এইখান দিয়েও কিন্তু বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে আমাদের চোখে এসে পড়ছে, এবং আমরা রামধনুকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আমরা কিন্তু রামধনুকে দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে 7টা রঙ আঁকা পসিবল না, কারণ খুবই ছোটো, তাই জন্য আমি এটাকে এইভাবে তোমাদের জন্য রেখেছি। ওকে? এই যে পুরো প্রসেসটা ঘটলো, এখানে দেখলে এখানে প্রতিসরণ হলো, বিচ্ছুরণ হলো, কারণ 7টা রঙে ভেঙে যায়, এটাকে আমরা বিচ্ছুরণ বলছি। তারপর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো, তারপর আবার প্রতিসরণ হলো, হয়ে আমাদের চোখে এলো। তো এই পুরো ব্যাপারটায় তুমি দেখতে পাচ্ছ কোথাও আমাদের বিক্ষেপণ নেই। বিক্ষেপণ ইংরাজি হচ্ছে স্ক্যাটারিং। ঠিক আছে? কোথাও আমাদের কী নেই? বিক্ষেপণ নেই। ইংরাজি হচ্ছে আমাদের কি? স্ক্যাটারিং। তো এখানে স্ক্যাটারিংয়ের কোনো ভূমিকা নেই। দেখো একদম হয় না বলতে গেলে চলে না, বাট স্ক্যাটারিংয়ের এইভাবে ফিজিক্যালি ফিজিক্সে যতদূর আমরা বলি, সেখানে স্ক্যাটারিংয়ের কোনো ভূমিকা নেই এখানে। ঠিক আছে? তো টোটাল অ্যান্সার আমাদের এইটা আসবে। তো রেল দেখো খানিক ভুল দেয়, আর সেই ভুল সংশোধন করার জন্য আবার তোমাদের কাছ থেকে টাকা চায়। এইটা হচ্ছে আমার খুব অড লাগে। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের প্রশ্নের ব্যাখ্যা ছিল। এবার আমরা এনসিইআরটিতে কী লেখা আছে সেটা আমি তোমাদের একবার দেখাবো। তো কী লেখা আছে এখানে ভালো করে দেখো। রামধনু হলো একটি প্রাকৃতিক বর্ণালী যা বৃষ্টির পর আকাশে দেখা যায়।
বর্ণমণ্ডলে বায়ুমণ্ডলে অবস্থিত ছোটো ছোটো যে জলবিন্দু আছে তা সূর্যের আলোয় বিচ্ছুরণের ফলে, পয়েন্ট ইউ নোট, কী বলেছে? বিচ্ছুরণ, এই যে বিচ্ছুরণ, ঠিক আছে, 6 হস্যু হবে। তো বিচ্ছুরণের ফলে এটি সৃষ্টি হয়। সূর্য যেদিকে থাকে রামধনু সর্বদা তার বিপরীত দিকে থাকে, ঠিক আছে। দেখো এই ক্লাসে অত বেশি বলা সম্ভব না যে কেন থাকে আর কেনই বা রামধনুকে আমরা গোল দেখি। এই দুটো ব্যাখ্যা আমি তোমাদের পেডে দেবো, পেড ক্লাস আছে, তো পেড ক্লাসে আমি দুটো ব্যাখ্যা তোমাদের দিয়ে দেবো যে কেন রামধনু গোল হয় আর কেন সূর্যের বিপরীতে দেখা যায়, ঠিক আছে, যদি বাই চান্স প্রশ্ন আসে। কিন্তু ইতনা ব্যাখ্যা এখানে করা পছন্দ না, তোমরা দেখতেই পাচ্ছ যে এই একটা ব্যাখ্যা করতে কি কতক্ষণ সময় লাগে, ঠিক আছে। নেক্সট, এই জলবন্ধুগুলো একটা ছোটো ছোটো প্রিজমের মতো কাজ করে। আমরা জানি যে প্রিজমের মধ্যেও কিন্তু, যেটাকে আমরা বিচ্ছুরণ বলি বেসিক্যালি, যখন 7 রঙের আলো ফেলি, সাদা আলো ফেলি, তখন সেটা 7 রঙের আলোয় কী হয়, সেটা ভেঙে যায়, ঠিক আছে, 7 রঙের আলোয় ভেঙে যায়। এই যে ভেঙে যায় এটাকে আমরা কী বলি? বিচ্ছুরণ বা ডিসপারশন বলি, এটাকে আমরা বিচ্ছুরণ বা ডিসপারশন বলি। তো এখানে তোমাদের যেটা আমি এখানে আগেরবার এঁকে দেখালাম, এখানে দেখতে পাচ্ছি এই যে জলের বিন্দুগুলো আছে, এই জলবিন্দুগুলো এক একটা কিন্তু প্রিজমের মতো কাজ করছে। আর প্রিজমের মতো কাজ করার ফলেই কিন্তু যেই সাদা আলো পড়ছে এটা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু ডিসপার্সড হচ্ছে, অর্থাৎ কিন্তু এটা কিন্তু বিভিন্ন দিকে মানে আলোটাকে কিন্তু 7টা বর্ণে ভেঙে দিচ্ছে, ভিপ জিওরে ভেঙে দিচ্ছে। ভিপ জিওর তোমরা জানো, ভিপ জিওর মানে কি? আমরা জানি যে ভায়োলেট থাকে, তারপর তোমাদের আস্তে 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 পত্র থাকে, মানে সবার উপরে থাকে রেড, ঠিক আছে, লাল সবার উপরে থাকে আমরা জানি, আর সবার নিচে থাকে আমাদের বেগুনি। আকাশ কেন নীল হয়, এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আমি এঁকে এঁকে তোমাদের আমি পেডে করে দেবো, প্রত্যেকটা ব্যাখ্যা কেন হয় এরকমভাবে এঁকে এঁকে তোমাদের করাবো। তো এই যে দেখতে পাচ্ছ আপতিত সূর্যের আলোকে প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিষ্ঠিত মানে কি? প্রতিসরণ করছে এবং বিচ্ছুরিত হয়ে তারপরে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটায়। কীভাবে ঘটায়, কেন ঘটায়, এখানে সব আমি বলেছি। কেন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় জানো? সংকট কোণের কারণে হয়, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি হয় এখানে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কারণে এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এখানে। তাহলে তোমাকে লম্ব এঁকে ঠিক করে বুঝিয়ে দিতে হবে কেন হয়, হুইচ ইজ ভেরি ক্রিটিক্যাল প্রসেস এখানে, ঠিক আছে। নেক্সট বলছে এখানে, এবং এই জলবিন্দুগুলো থেকে বেরিয়ে আসার পরে পুনরায় প্রতিষ্ঠিত হয়। এই দেখো জলবিন্দু থেকে বেরিয়ে আসার পরে আবার দেখো প্রতিসরণ করছে, একবার ঢোকার সময় প্রতিসরণ করছে, তারপর বিচ্ছুরণ করছে, তারপর টোটাল রিফ্লেকশন, ইন্টারনাল রিফ্লেকশন করছে, তারপর প্রতিসরণ করছে। মনে রাখবে এটা অর্ডারে সাজাতেও বলতে পারে, এটা 1 নম্বর হবে, এটা তোমাদের 2 নম্বর হবে, এটা তোমাদের 3 নম্বর হবে, এটা তোমাদের 4 নম্বর হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ রেল টোটালি অ্যাজ পার এনসিইআরটি অপশান ভুল দিয়েছে, ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে, তুমি যদি সূর্যালোকিত দিনে সূর্যকে পেছনে রেখে ঝর্ণা বা জলের ফোয়ারার মধ্যে তাকালেও তুমি কিন্তু রামধনু দেখতে পাবে। এটা একটা ক্রিটিক্যাল মানে ইম্পর্ট্যান্ট একটা লাইন, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পেরেছি যে কেন হয়, কীভাবে হয়, কী বৃত্তান্ত, পুরোটাই ব্যাখ্যা করে দিয়েছি, রেলের অ্যান্সার কেন ভুল। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। খারাপ লাগে এইটাই যে অনেকে যারা পড়াচ্ছেন তারা না দেখে অ্যান্সার করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন যে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এইটা হচ্ছে খারাপ লাগে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, কোর্স নিয়ে বেশি কথা বলবো না, এই হচ্ছে আমাদের এনসিইআরটি বিক্রম ব্যাচ আছে 8670838797। এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো, প্লিজ ডু নট কল। হোয়াটসঅ্যাপ করলে তোমরা এই কোর্সের ব্যাপারে সব জানতে পারবে, যদি কোনো ডিসকাউন্ট থাকে সেটাও জানতে পারবে। সায়েন্স নিলে ম্যাথে ডিসকাউন্ট আছে, ম্যাথ নিলে সায়েন্সের ডিসকাউন্ট আছে, শুধু 1-2 টাকার ডিসকাউন্ট না, 299-এর ডিসকাউন্ট আছে, অর্থাৎ প্রায় 300 টাকার ডিসকাউন্ট তোমাদের আছে। সেটা কখন? যখন একটা নেবে, নিয়ে আরেকটা কিনতে যাবে, তখন দুটোতেই তোমরা ওই মানে একটা নিয়েছো যেটা, সেটাতে নয়, যেটা পরের বার নিচ্ছ সেটাতে তোমরা 300 টাকার ডিসকাউন্ট পাবে। ওকে, চলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। আচ্ছা, এইটা তোমাদের অ্যাকচুয়ালি 15 দাগ, আগের বারটা ওটা তোমাদের 14 দাগ ছিল, যেটা তোমাদের রামধনু নিয়ে বোঝালাম। তো বলছে এটি গোলীয় দর্পণের বক্র ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ হলে এর মধ্যে সম্পর্ক কি? আমরা সবাই জানি যে আর ইকুয়াল টু আমাদের হয় 2f, এখান থেকে আমরা পাই r/2 ইকুয়াল টু এফ, ঠিক আছে। এটা ভেরি নর্মাল কোশ্চেন, আর একটু আগে ব্যাখ্যা করে দিয়েছি যে কেন হয়, কী বৃত্তান্ত, ওই যে প্রশ্নটা ভুল বলছিলাম ওখানেই ব্যাখ্যা করা আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের ফার্স্ট অপশন হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা আমাদের 16 দাগের প্রশ্ন। এই প্রশ্নগুলো সোজা প্রশ্ন, ওই জন্য আমি তেমনভাবে কিছু করছি না এখানে। বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা ধাতুর তারের রোধাঙ্ককে প্রভাবিত করে? দেখো রোধাঙ্ক বেসিক্যালি দুটো জিনিসের উপর নির্ভর করে, এক হচ্ছে বস্তুর উপাদান, যেটা এখানে অ্যান্সার হয়েছে, আর 2 নম্বর হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, তাপমাত্রা। এই দুটোর ওপর কিন্তু নির্ভর করে, ঠিক আছে। মনে রাখবে যেটা আমাদের ধাতু হয়, ঠিক আছে, যেটা ধাতু হয় তার রোধাঙ্ক কম হয়, যেগুলো আমাদের মিশ্র ধাতু হয় তার রোধাঙ্ক ধাতুর থেকে বেশি হয়, মিশ্র ধাতু, ঠিক আছে। আর যেগুলো আমাদের ইনসুলেটর হয়, ইনসুলেটর মানে কি? ইনসুলেটর মানে হচ্ছে যেগুলো কুপরিবাহী হয়, ঠিক আছে, কুপরিবাহী হয় তাদের রোধাঙ্ক সব থেকে বেশি হয়। তো ধাতুর রোধাঙ্ক সব থেকে কম হয়। আর ধাতুর মধ্যে আবার সিলভারের রোধাঙ্ক সব থেকে কম, ঠিক আছে, সিলভারের রোধাঙ্ক সব থেকে কি কম, রোধাঙ্ক সিলভারের সব থেকে কম বলেই কিন্তু ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সব থেকে বেশি। ইভেন তামার থেকেও সিলভারের রোধাঙ্ক কম হয়, ঠিক আছে। ওই জন্য তামার পরিবর্তে সিলভারকে ব্যবহার করা উচিত, কিন্তু কেন ব্যবহার করা হয় না দেখো বলে দিই। প্রথমে সিলভার সব থেকে কম, তারপর তামা, তারপর অ্যালুমিনিয়াম, এই হচ্ছে টোটাল প্রসিডিওর।
মানে টোটাল তোমাদের যদি বলি যে রোধাঙ্কের খাতিরে সাজাও, তাহলে সব থেকে কম হচ্ছে আমাদের সিলভার, আর এই তিনটের মধ্যে সব থেকে বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, কিন্তু তাই বলে তামা সিলভারকে কেন ব্যবহার করা হয় না? তার ফারে তারের ইলেকট্রিক যে তার, তাতে তো সিলভার ব্যবহার করা হয় না, অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা। এর কারণ হচ্ছে সিলভারের দাম আর তামার দাম, সিলভার আর তামার দাম মারাত্মক, সেই জন্য নর্মালি আমরা অ্যালুমিনিয়ামকে নেই, কারণ এদের ভ্যালুর মধ্যে বিরাট কিছু পার্থক্য নেই। যদি ম্যাথামেটিক্যাল ভ্যালু চাও তাহলে তাতে খুব একটা পার্থক্য হয় না, কিন্তু ডেফিনেটলি কম তো কমই হয়, বেশি তো বেশিই হয়। সেই জন্য সিলভার কম সব থেকে, আর তিনটের মধ্যে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি। ক্লিয়ার হয়েছে? আর কুপরিবাহীগুলো কিন্তু সব থেকে বেশি হয়। ওকে, এটা নিয়ে তোমাদের পেডে প্রচুরভাবে ক্লাস করেছি, আশা করি বুঝতে পারছো, এবং এখানেও তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ বলে দিলাম যে কোনটা কী হয়। আরও যদি এক্সাম্পল চাও, যে এখন আমার একটা জিনিস বলি, তোমরা বলো তো যে নাইক্রোম, পয়েন্ট টু বি নোটেড, নাইক্রোমের কী হবে? এই তিনটে ধরো ধাতু, মিশ্র ধাতু আর কুপরিবাহী লিখেছে, নাইক্রোম কোথায় যাবে? নাইক্রোমের কী হবে তুমি বলো? যদি বলি সিলভারের থেকে নাইক্রোমে বেশি হবে না কম হবে? আমরা জানি নাইক্রোম একটা কি মিশ্র ধাতু, নাইক্রোম একটা কি মিশ্র ধাতু। ঠিক আছে, নাইক্রোম যেহেতু মিশ্র ধাতু সেহেতু নাইক্রোমের কিন্তু সিলভারের থেকে বেশি হবে। এবার যদি বলি রবার, রবারের কী হবে? রবার তো কুপরিবাহী, সুতরাং রবারের কিন্তু নাইক্রোমের থেকেও বেশি হবে। ইয়েস আর নো বলো, বুঝছো কি বুঝো না বলো? হয়েছে ক্লিয়ার? তো এই ধরনের জিনিসগুলো একটু মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু গণ্ডগোল। চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, এটা তোমাদের 17 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা তো আমি অপশান তুলে দেইনি তোমাদের। বলেছে একটা রশ্মি যখন উত্তল লেন্সের ওপর প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে কী হচ্ছে তোমাদের আপতিত হচ্ছে, এই হচ্ছে আমাদের উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্সের যে প্রধান অক্ষ, এই হচ্ছে আমাদের উত্তল লেন্সের প্রধান অক্ষ, তার সঙ্গে যখন সমান্তরালে আপতিত হচ্ছে, এই হচ্ছে সমান্তরালে আপতিত হচ্ছে। ঠিক আছে, এবং আপতিত হওয়ার পর কী হবে? বেন্ড হবে, বেঁকে যাবে, বেঁকে গিয়ে এই পয়েন্টে মিক্সড আপ হবে। তো সেটা কোথায় মিক্সড আপ হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ফোকাস বলি। ঠিক আছে, এটা আমরা ফোকাস বলি। ওকে, তো কারেক্ট অ্যান্সার কী হবে? যদি দিয়েও যায় তাহলে এখানে গিয়ে মিলিত হবে, এটাকে আমরা ফোকাস বলছি। তো কারেক্ট অ্যান্সার কী হবে? মুখ্য ফোকাসে হয়। মনে রাখবে এই যে উত্তল লেন্স, এটা তো উত্তল লেন্স, উত্তল লেন্সের দুটো ফোকাস হয়, এদিকে একটা ফোকাস থাকে আর এদিকে একটা ফোকাস থাকে, দুটোই কিন্তু মুখ্য ফোকাস, কোনোটা গৌণ ফোকাস নয়। ঠিক আছে, দুটোই মুখ্য ফোকাস। যদি এদিকে কোনো বস্তুকে রাখো, এটা হচ্ছে বাম দিক, বাম দিকে যদি কোনো বস্তুকে রাখো তাহলে এইটা হয়ে যায় তখন মুখ্য ফোকাস হিসেবে কাজ করছে, কারণ তখন এইখানে গিয়ে এই যে আলোকরশ্মিগুলো কী আছে, এখানে গিয়ে তারা কনভার্জ হচ্ছে, অর্থাৎ মিলিত হচ্ছে। ঠিক আছে, এখানে গিয়ে তারা কী হয়? মিলিত হয়। ওকে, আর যদি তুমি এদিকে কোনো বস্তুকে রাখো, অর্থাৎ ডান দিকে কোনো বস্তুকে রাখো, তখন কী হয়? তারা এই ফোকাসে গিয়ে মিলিত হয়, এই ফোকাসে গিয়ে মিলিত হয়, তখন এটা হয়ে যায় তাদের মুখ্য ফোকাস। এই জন্য দুদিকে থাকে বলে দুটো ফোকাস থাকে। ওকে, এটাকে এফ আর এটাকে এফ ড্যাশ দিয়ে ডিনোট করে, এটা কারণ আছে, কারণ নর্মালি আমরা বস্তুকে কোথায় বসাই? বাম দিকে বসাই। আমরা জানি আমাদের যে বস্তু দূরত্ব হয় সেটা কী হয়? নেগেটিভ হয়। আমরা সবাই জানি যে বলে না দিলে নর্মালি আমরা বস্তুকে কোন দিকে বসাই? বাম দিকে বসাই। ফলে বেশিরভাগ সময় এই ফোকাসটাই কাজ করে, এই যে ডান দিকে যে ফোকাস আছে সেটাই বেশিরভাগ সময় কাজ করে। ঠিক আছে, ওই জন্য এটাকে এফ আর এটাকে এফ ড্যাশ দিয়ে ডিনোট করা হয়, কিন্তু দুটোই কিন্তু মুখ্য ফোকাস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ওকে, চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, এটা আমাদের 18 দাগের প্রশ্ন। ঠিক আছে, 18 দাগের প্রশ্ন। এরও অপশান আমি রেখে দিয়েছি কারণ তোমরা কেউ করতে পারবে না, সেই জন্য এর অপশানটা আমি এই কারণে রেখেছি কারণ তোমরা কেউ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা দেখো কী বলেছে এখানে, তোমাদের আমি শেখাবো কীভাবে সাইন 22 ডিগ্রির মান বের করতে হয়। অনেকে সাইন, দেখো অনেকে সাইন 22.5 মান বের করতে পারে, কারণ কস 45 হাফ হচ্ছে এইটা, তো কস 2 থিটার এখানে বের করলেই এটাকে অ্যান্সার বেরিয়ে যায়। ঠিক আছে, তো যেহেতু এইটা দেওয়া নেই, এখানে সাইন 22 ডিগ্রি দেওয়া আছে, সেই জন্য এর একটা শর্টকাট বলে দেবো। এই শর্টকাটটা নর্মালি আমার তো মনে হয় ইউটিউবে নেই। এবার আমি বলার পরে হ্যাঁ ইউটিউবে হয়তো সেটা চলে আসতে পারে, কিন্তু এই শর্টকাটটা ইউটিউবে নেই। ওকে, এখন অবধি ইউটিউবে নেই, আমার মনে হয় নেই। ঠিক আছে, দেখো কি বলছি, এটা ভালো করে শোনো। আগে প্রশ্নটা পড়ো, কি বলেছে? বলেছে একটা আলোকরশ্মি বায়ু থেকে অপটিক্যাল ফাইবারে আসছে। ঠিক আছে, তো বায়ু থেকে জাহান নামে যাক, যেখানে খুশি যাক, নাথিং এলস, বায়ু থেকে আসছে এটুকু শিওর। তো প্রতিসারাঙ্ক এত বলেছে, তো আমরা কী জানি? আমরা প্রতিসারাঙ্ক সমান, প্রতিসারাঙ্ক এই দিয়ে প্রকাশ করা এন দিয়ে, প্রতিসারাঙ্ক সমান সমান আমরা কী জানি? সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, এই আমরা জানি সাইন আই বাই সাইন আর। সাইন আই কি? সাইন আই হচ্ছে তোমাদের প্রতিফলন কোণ। ঠিক আছে, আর সাইন আই হচ্ছে তোমাদের প্রতিসরণ কোণ, আই হচ্ছে আপতন কোণ, ইনসিডেন্স। ঠিক আছে, আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ওকে, এই সাইন আই হচ্ছে কি? আপতন কোণ, আর সাইন আর হচ্ছে কি? এটা সাইন আর। ঠিক আছে, সাইন আর হচ্ছে কি? প্রতিসরণ কোণ। ঠিক আছে, এনের মান কত দেওয়া আছে? 1.45। সাইন আর কত দেওয়া আছে? দেখো আপতন কোণ এই যে কত দেওয়া আছে তোমাদের? 22 ডিগ্রি। এবার এখানে সাইন 22 ডিগ্রি আছে, শুধু 22 ডিগ্রি নেই, তাহলে তোমাকে সাইন আর এর মান বার করতে বলেছে। ঠিক আছে,
সাইন আর এর মান তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার পুরো ব্যাপারটা হবে। বুঝতে পারলে কি পারলেন? এখন সাইন 22 ডিগ্রির মান কত? সাইন 30 বললে পারতাম, সাইন 45 বললে পারতাম, সাইন 90 বললে পারতাম, কিন্তু সাইন 90 তো বলেনি, আমাদের বলেছে সাইন 22 ডিগ্রি। তো कैसे करेंगे? দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যখন এই প্রশ্ন পড়েছে আগের বার, তাহলে এবারও এই প্রশ্ন ডেফিনেটলি পড়বে। একটা ট্রিক খেয়াল রাখবে, খালি বলে দিচ্ছি, ভালো করে মাথায় রাখো। আর যদি এই ট্রিকটা তোমরা এর পর থেকে কোথাও পাও, তাহলে বুঝবে ডেফিনেটলি যা বোঝা বুঝে নাও। ঠিক আছে, মনে রাখবে যে সাইন 1 ডিগ্রি, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0.0174, এই মানটাকে মনে রাখবে। সাইন 1 ডিগ্রি, ঠিক আছে, সাইনের ক্ষেত্রে পয়েন্ট টু বি নোটেড, এটা জাস্ট অনলি সাইনের জন্য বলছি, কিন্তু কজের জন্য নয়। সাইন 1 ডিগ্রি, কজ এখানে কাজে লাগে না, এই যে ফর্মুলাটা সাইনই আসে, না ট্যান না কট না কিছু কাজে লাগে। তো সাইন 1 ডিগ্রি এটার মান হচ্ছে 0.0174, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা কি অ্যাকচুয়ালি, এটা কি বোঝাতে গেলে বহুত সময় লাগবে। এটা হচ্ছে সাইনের যে ডিগ্রিতে যে ভ্যালু আসে তার রেডিয়ান ভ্যালু হচ্ছে প্রায় এর সমান হয়। ঠিক আছে, এবার অনেকে এটা মাথার উপর দিয়ে যাবে, সেই জন্য এটা জাস্ট মনে রাখবে। সাইন 1 ডিগ্রি এটা হচ্ছে 0.0174, এটা আরও বড় হয়, আমি জাস্ট 3টে বা 4টে নিয়েছি পয়েন্টের পরে, কারণ যদি এই কটাও না নেই, শুধু যদি 17 ধরে নিই, তাহলে এর ভ্যালু অনেক এদিক ওদিক হয়ে যায়, ওই জন্য নিয়েছি। গেল প্রথম কথা। তো 1 ডিগ্রির মান যদি এটা হয়, তাহলে 22 ডিগ্রির মান কী হবে? ভালো করে বোঝো, 1 ডিগ্রির মান যদি এটা হয়, তাহলে 22 ডিগ্রির মান কী হবে? কী করব? এর সাথে বেসিক্যালি আমরা 22কে গুণ করে দেবো 0.0174, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে ওপরে আমাদের কি বসবে দেখো, 1.45, গুণ করতে যাব না, থোড়ি না এটা গুণ করতে যাব। ওপরে আমাদের সাইন 22 ডিগ্রি আছে, তার সাইন 22 ডিগ্রি মান আমরা কী পেয়েছি? এইটা পেয়েছি। তো 22 ইন্টু 0.0174, এটা হচ্ছে সাইন 22 ডিগ্রির মান বসলো। আর নিচে আমাদের এক্স আছে, ঠিক আছে, মানে সাইন এক্স আছে, মানে দেখো এখানে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু বেরোবে না, সাইন আর এর ভ্যালু বেরোবে, সেখান থেকে আর এর মান বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এই জায়গায় যেটা বেরোবে সেটা হচ্ছে সাইন আর এর মান বেরোবে, শুধু আর এর মান বেরোবে না। যেমন ওপরে দেখো শুধু 22 ডিগ্রির মান লিখিনি, কিন্তু আমি সাইন 22 ডিগ্রির মান লিখেছি, মানে নিচেও কিন্তু ওইটার সাথে 0.0174 গুণ করা অবস্থাতেই বেরোবে নিচে, সেখান থেকে আর এর মান তোমাকে খুঁজে বার করতে হবে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, তার মানে বেসিক্যালি আমরা কী পাচ্ছি? আমরা বেসিক্যালি পাচ্ছি এই যে ওপরে যেটা আছে সেটা তলায় চলে যাবে, ওপরে যেটা আছে সেটা কী হবে? নিচে তোমাদের চলে যাবে। ইয়েস আর নো বলো, তাই তো হবে, তাই না? বা একটা কাজ করো, সাইন আরটাকে এদিকে নিয়ে যাও, তাহলে এটাকে তলায় নিয়ে এসো। তো আমি যদি সাইন আরটাকে এদিকে নিয়ে যাই, সাইন আরটাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে কী হয় দেখো, এইটা হবে, উল্টে দিয়েছি আমি, ঠিক আছে, ব্যাস এইটুকুই হবে। এবার এখানে ক্যালকুলেট করে তুমি মান বার করতে পারো। এখন দেখো 22 দিয়ে এটাকে কাটা যায় না, কিন্তু এটাকে যদি আমরা 154 ধরে নিই, তাহলে 22 ইন্টু 7 করলে 154 হয়। তো আমরা ধরে নিচ্ছি এই যে এইটা দেওয়া আছে এটা হচ্ছে 154, কিন্তু এটা তো 154 নেই, এটা 154 কী আছে? 154 থেকে কম আছে, পয়েন্ট টু বি নোটেড। এটা কী আছে? এটা 154 থেকে, ভালো করে বোঝো, 154 থেকে কম আছে। তাহলে যদি নিচে 154 থাকতো, তাহলে 22 দিয়ে কাটলে 7 আসতো, কিন্তু এটা তো 154 কম আছে, তার মানে 7-এর কম ভ্যালু আসবে। তো 22 দিয়ে এটাকে কাটলে আমরা 6.5 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, হতে পারে 6.7 হলো, কিন্তু আমরা 6.5 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেশন ছাড়া এই অঙ্ক করাই যাবে না, কিন্তু যদি রেলে পড়ে তখন কী করবো, এই জন্য করাচ্ছি। ওকে, এবার একটা জিনিস মাথায় থাকো, নিচে তোমাদের একটা দশমিক, ওপরে তোমাদের আছে 4টে দশমিক, ঠিক আছে, তার মানে নিচে কী হবে? নিচে বেসিক্যালি নিচে, আচ্ছা জাস্ট এ মিনিট, এটা 6.5 হবে না, এটা 0.65 হবে, 0.65 হবে, কারণ এটা একটার পরে দশমিক আছে, 0.65 হবে। ঠিক আছে, তো ওপরে আমাদের কী থাকবে দেখো, ওপরে আমাদের এই যে 4টে আছে, এই 4টের জন্য নিচে আমাদের 10⁴ আসবে, আর এখানে দুটো আছে দশমিকের পরে, তাহলে ওপরে যাবে আমাদের 10⁻², 10⁻² আর 10⁴ কাটাকুটি হয়ে নিচে আমাদের 10⁻² থেকে যাবে। তার মানে এখানে আমাদের 174 থাকবে, আর নিচে আমাদের 65 থাকবে, আর 10⁻² থাকবে, এটা বলতে চাইছি আমি, ভালো করে বোঝো। উপরে আমাদের কী আছে? একের পরে 4টে আছে শূন্য, 1 আর 4টে শূন্য, নিচে আমাদের একের পর দুটো শূন্য, মানে 10⁻²। 100কে কী লেখা যায়? 10⁻² লেখা যায়, মানে দুটো 10-এর গুণফল। তখন ওপরে এটা 4টে 10-এর গুণফল, তো 10⁻4 বিয়োগ হবে, তার মানে 10⁻² নিচে থেকে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এবার নিজে করে দেখো, সোজা কথা বলতে, কারণ এগুলো না ষোলো দেখার মতো বসে বসে দেখলে হয় না। এবার দেখো আমরা কী করবো, তাহলে 174কে 65 দিয়ে আমরা জাস্ট ভাগ করে দেখব। ঠিক আছে, তো 174কে যদি আমরা 164 দিয়ে 4 দিয়ে এটাকে যদি ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 2 হচ্ছে। ঠিক আছে, তার মানে 130, 44 নাবছে, তাহলে 6 6 36, 6 নাববে। এবার 2.6, নিচে আমাদের কী আছে? দুটো 10 আছে, ভালো করে দেখো,
নিচে আমাদের কি আছে, একটা 10 এই যে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ কি না বলো, নিচে আমাদের এটা আছে, এটা কি হয়ে যাবে, আরও ঘর এগিয়ে যাবে, তাই না, আমাদের আরও ঘর কী হবে, এগিয়ে যাবে জাস্ট, তাই তো হবে, বলো ভালো করে। এবার দেখো আমরা এই যে 2.6 বার করেছি, 2.6-এর তলায় তো আমরা 10⁻²² রেখেছি, যেটা বলছিলাম আমি বারবার, ঠিক আছে, যেটা বারবার বলছি। তার মানে এইটা কী হবে, এটা আমাদের এদিকে শিফট করে যাবে। তো আমরা ধরে নিচ্ছি, দেখো এই যে 2.6 আর তলায় একটা 10, মানে দুটো 10 বেসিক্যালি, মানে 100, তার মানে এটা অনেক শিফট করবে, কিন্তু আমরা বেসিক্যালি অত কিছু ক্যালকুলেট করতে যাবো না। আমরা এখানে 26 শব্দটাকে নেব, পয়েন্ট পয়েন্ট গুলি মারো, ঠিক আছে, আমরা তো সবসময় অ্যাপ্রক্স ইউজ করছি, 26 শব্দটাকে নেব, এবং আমরা দেখব যে 174, এই যে এইটা 174 সঙ্গে কত গুণ করলে মোটামুটি আমাদের 26 আসে। দেখো এটাকে 174 না ধরে আমরা যদি 17 ধরি, তাহলে 17 × 17 করলে 289 হয়, মানে 28 চলে আসছে। তার মানে ভ্যালুটা, এই যে এক্সের মানটা 17 থেকে কমই হবে। দেখো একটাই অপশানে 17 থেকে কম আছে, এটাকে ক্লিক করো, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অনেকের মাথায় ঢোকেনি, তো ঠিক আছে, কারণ আমিও বলার সময় ভাবছি তোমাদের যে বারবার যে তোমাদের কীভাবে বোঝাবো, তাই জন্য আমিও একটু আটকানো ভাব করছিলাম, ঠিক আছে। তো চলো একবার স্পিডে বুঝিয়ে দিই ব্যাপারটা কী হচ্ছে, ভালো করে বলি। এইটা হচ্ছে আমাদের প্রতিসারাঙ্কের যে ফর্মুলা, সেটা এন হয়, ঠিক আছে, প্রতিসারাঙ্কের যে সিম্বল সেটা এন হয়, আর ফর্মুলা কী হয়, n = sin i/sin r। sin i এর মান পুট করো, কত দেওয়া আছে, sin 22 ডিগ্রি, যেটা দেওয়া আছে এখানে আপাতন কোণের মান, আর প্রতিসরণ কোণের মান আমাদের বার করতে হবে, ঠিক আছে। এবার এটা করবো কী করে, দেখো এই যে 1 ডিগ্রি, sin 1 ডিগ্রির মান আমরা ধরে নেবো 0.074, ঠিক আছে, 0.0174। তাহলে 22 ডিগ্রি মান কী হবে, এর সঙ্গে 22 গুণ হবে, সেটাই দেখো আমি এখানে বসিয়েছি। আর তলায় আমাদের এইটা এদিকে চলে গেছে, এটা উপরে উঠে গেছে, যা হওয়ার তাই হয়েছে। এখান থেকে আমরা যদি প্লেন ভাগ বিয়োগ যোগ করি, দেখো দশমিকটাকে সবসময় অমিট করে যাবে, মানে তেমন একটা ভাববে না কিছু, ঠিক আছে। তো নর্মাল যদি করি, কাটাকুটি করার পর এটাকে আমরা কী করেছিলাম, অ্যাপ্রক্সিমেশনে 154 ধরেছিলাম, 154 ধরলে 7 হতো, তো 1.45 আছে, মানে 145 আছে, 154 থেকে কম, তো 65 আসবে, কিন্তু পয়েন্ট নেবো কারণ এখানে পয়েন্ট আছে তাই, ঠিক আছে। তার মানে উপরে 4টে, নিচে 2টো, কাটাকুটি করলে নিচে একটা 100 থেকে যাচ্ছে। এবার এই পর্যন্ত আসার পর আমরা আর এই 10 স্কোয়ার ফার কিছু দেখবো না, আমরা সিম্পলি কী করবো, 174/65 করবো, করলে আমরা দেখবো মোটামুটি 2.66 আসছে। তো 2.66কেও আমরা দেখবো না, এসব 10 ফার্স্ট মাথা থেকে বের করে দেবো, জাস্ট 26কে দেখবো। এবার আমরা দেখবো যে 174x = 26, 174x কোথা থেকে এলো, এই যে এইখান থেকে 174x এলো। আমি অনেকবার বলছি পয়েন্ট দেখবো না, জাস্ট 174কে দেখবো, আর আমি দেখবো 174-এর সঙ্গে কিছু একটা গুণ করলে 26 আসে। যেমন এখানে মনে করে দেখো, 22-এর সঙ্গে এটাকে গুণ করে আমরা এটাকে পেয়েছিলাম, এই পুরো ভ্যালুটাকে পেয়েছিলাম, মানে sin 22 ডিগ্রির মান পেয়েছিলাম। তেমন এটার সঙ্গে কিছু একটা করলে এখানে এই ভ্যালুটা আসবে, সেই এক্সের মানটাই বের করতে হবে, সেটা এখানে ডিগ্রি বেসিক্যালি, ঠিক আছে। তোমরা কি করবে, লাস্টে যখন এইটা বেরোবে তখন তুমি 174x = এইটা লিখবে, এক্সের মান বার করার চেষ্টা করবে, তাও অ্যাপ্রক্সিমেশনে। দেখো 17 × 17 করলে 289 হয়, 17² 289, তার মানে এখানে 28 চলে আসবে। 17 তো এখানে নেই, দেখতে পাচ্ছ 17-এর কমই হবে, কারণ আছে 26, চলে আসছে 28, আছে তো 26, তার মানে 28-এর কম, মানে এখানে এক্সের মানও কমেই যাবে, তার মানে 17-এর নিচে কোনো ভ্যালু থাকলে সেটাই অ্যান্সার হবে। তবে একটাই অপশান আছে, এটাই কারেক্ট অপশান, ঠিক আছে। আর যদি না পারো ছেড়ে দিয়ে এসো, যদি না পারো তাহলে ছেড়ে দিয়ে এসো, কিছু বলার নেই, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন পড়লে এইভাবে অ্যাপ্রক্সিমেশনের সাহায্যে করতে পারবে, কারণ যেহেতু 22 ডিগ্রি দেওয়া আছে, cos 44 ডিগ্রি দিয়ে করা যায়, কিন্তু cos 44-এর মানও আমাদের জানা নেই, কারণ সেটাও বের করতে হয়। সেই জন্য আমরা এইভাবেই করতে পারি, যেখানে ক্যালকুলেশন অনেক কমে যাবে। তোমাদের দেখে মনে হতে পারে হয়তো এটা জটিল খুব স্যার, বাট অ্যাকচুয়ালি জটিল নয়, 2-3বার প্র্যাকটিস করলে যদি আমার ব্যাপারটা কী বলেছি বুঝে থাকো, তাহলে খুব সহজে তোমরা পারবে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কী বলেছি। এখানে আমরা এই যে 22 × 0.0174, এটা 1 ডিগ্রির মান এইটা, তো 22 ডিগ্রির মান কী হবে, 22 ডিগ্রির মান এটা। আমি বারবার বোঝাচ্ছি কারণ আমি জানি এই জায়গায় এসে লোকে বলবে দুধ কলা ছেড়ে চলে যাই, বাট ছেড়ে চলে যাওয়ার দরকার নেই, জাস্ট বুঝে যাও। তো 22 × এত, তলায় এইটা, এই জায়গাটুকু তো বুঝতে পেরেছো। এইখানে ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। তোমরা 145-কে তো 22 দিয়ে কাটা যায় না, তোমরা ধরবে 154, কারণ 154-কে 22 দিয়ে কাটা যায়। 154-কে 22 দিয়ে কাটলে আর 7, কিন্তু এখানে তো ভ্যালুটা কম আসে 154-র, তো আমরা এটাকে কী ধরবো, 65 ধরবো, দশমিক আছে, পয়েন্ট বসাবো। এবার এই পয়েন্টকে তুলে দাও, তুমি ভাবো যে 174-কে তুমি 65 দিয়ে জাস্ট ভাগ করছো, করলে কত বেরোবে, 2.6 বেরোবে, ঠিক আছে। এবার এই 2.6-এর পয়েন্টটাও তুলে দাও, তুমি জাস্ট 26 ভাবো। এবার তুমি ভাবো 174x, এটা ফর্মুলা, 174x = যেটা বেরোবে সেটা রেখে দেবে, এখানে 26 পেয়েছি, 26কে রাখবে। তো ভাববে এক্সের সঙ্গে কত গুণ করলে, এক্সের সঙ্গে 174 গুণ করলে এটা হয়, তো এক্সের ভ্যালু কী হতে পারে, দেখো 17 × 17 করলে 289 হয়, তার মানে 26-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই যে এক্সের মান 17, এটা একটু কমাতে হবে।
174কে আমি 17 ধরে নিয়েছি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশনে 17 ধরে নিয়েছি, তো এক্সের মান 17 থেকে কমই আসবে, ঠিক আছে। তো একটাই অপশান দেখো 17 থেকে কম আছে, এটাই কারেক্ট অপশান হবে। আবারও বলে দিলাম 3 থেকে 4 বার বলেছি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে 19 দাগ, ঠিক আছে, নিজেরা অ্যান্সার দেওয়ার ট্রাই করো একটুখানি আগে। আচ্ছা, ট্রাই কী করে করবে, কারণ আমি তো তোমাদের অপশান দিয়েই দিয়েছি, ঠিক আছে। তো অ্যান্সার হবে তোমাদের সল। এখানে কী বলেছে দেখো, বলেছে যে নিচের কোনটা একটা কোলায়েড তরলের বিস্তার মাধ্যম, ঠিক আছে, অর্থাৎ ডিসপার্স মিডিয়াম, যেখানে কঠিন হচ্ছে বিস্তৃত দশা। এটার মানে বলতে চেয়েছে যে একটা ধরো এখানে জার আছে, ঠিক আছে, ধরো এখানে একটা কী আছে, এখানে একটা জার আছে তোমাদের, এই জারের মধ্যে ধরো একটা তরল আছে, ঠিক আছে, জারের মধ্যে কী আছে, ধরো একটা তরল আছে, আর তুমি এখানে যেটা দিচ্ছ সেটা হচ্ছে কঠিন, তুমি এখানে যেটা দিচ্ছ কঠিন, এবং একটা দ্রবণ বানানোর চেষ্টা করছো, ঠিক আছে। তো এইরকম ধরনের একটা জিনিস যেখানে তরল আছে আর তুমি তার মধ্যে কঠিনকে মিক্স করছো, সেটাকে আমরা বলি সল, সেটাকে আমরা কী বলি, সল বলি, ঠিক আছে। ওকে, এবার এর এক্সাম্পল কি, যেমন হচ্ছে তুমি যখন পেইন্ট করো, ঠিক আছে, ধরো তুমি পিগমেন্ট, ব্ল্যাক পিগমেন্ট অর্থাৎ কালো বর্ণের পেইন্ট করতে চাইছো, তো কালো রঙটাকে তুমি কী করো, জলে মেশাও, ঠিক আছে। তো এইটা কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে কঠিন, এই যে ব্ল্যাক কালো রঙের যে পিগমেন্ট সেটা তো কঠিন হয়, ঠিক আছে, এবং সেটা জলে গুলে যায়, সেটাই হচ্ছে তোমাদের এখানে সল বেসিক্যালি। ওকে, ক্লিয়ার হচ্ছে, ছোটো করে এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, জেল কি, এখানে তুমি কি করলে, তরলের মধ্যে কঠিনকে দিচ্ছ, আর জেলে কি, জেলে হচ্ছে কঠিনের মধ্যে তরল, ঠিক আছে, কঠিনের মধ্যে তরল। ওকে, কঠিনের মধ্যে তরল, যে জেলগুলো তোমরা মাখো মাথায়, চুলে, দাড়িতে ইত্যাদি, সেগুলো সব কিন্তু তোমাদের কঠিনের মধ্যে তরল। ওকে, নেক্সট হচ্ছে ফোম। ফোম কি, এই জায়গায় লিখে দিচ্ছি, ঠিক আছে, ফোম হচ্ছে তোমাদের গ্যাসের মধ্যে, গ্যাসের মধ্যে জল, গ্যাসের মধ্যে জল, ঠিক আছে, যেমন সাবানের যে গেঁজা হয় এবং সেটা তখন বাতাসে ওড়ে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের বেসিক্যালি কি, সাবানের ফোম বলি আমরা ওটাকে, ঠিক আছে। তো এটাই কিন্তু বেসিক্যালি, এটা গেঁজা মানে বুঝতে পারছো তো আশা করি, ঠিক আছে। ওকে, তো সাবানের যে গেঁজা সেটাই হচ্ছে তোমাদের এখানে ফোম। দেখো আমি একদম ডাউন টু আর্থ হয়ে পড়াই, মানে নর্মাল তোমরা যেভাবে বুঝবে সেভাবে পড়াই। আচ্ছা, নেক্সট হচ্ছে ইমালশন। ইমালশন কি, ইমালশন হচ্ছে তরলের মধ্যে তরল, ঠিক আছে, তরলের মধ্যে তরল কিন্তু মিক্সড আপ হচ্ছে না, তরলের মধ্যে তরল কিন্তু মিক্সড আপ হচ্ছে না, যেমন মিল্ক, ঠিক আছে, দুধ, দুধকে যদি তুমি জলের মধ্যে মেশাও, ঠিক আছে, দুধকে যদি তুমি জলের মধ্যে মেশাও, দুধ বেসিক্যালি নয় কিন্তু দুধকে জলের মধ্যে মেশালে তৈরি হয়, দুধকে যদি তুমি জলের মধ্যে মেশাও দেখবে দুধের যে ফ্যাটের যে কণাগুলো থাকে সেগুলো জলে ভাসমান অবস্থায় থাকে, কারণ তারা জলে দ্রবীভূত হয় না, ফ্যাট কোনোদিন জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে। তো এইরকম ক্ষেত্রে এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি ইমালশন। হয়েছে ক্লিয়ার? আর সলটা তো এখানে বলেই দিয়েছি তোমাদের। যাই হোক, তো এই টোটাল তোমাদের ছিল 19টা প্রশ্ন আজকে, ঠিক আছে, 20টা আর হলো না, আর একটা দুটো প্রশ্ন তো ছিল এই শিফটে, বাস ভেরি কমন প্রশ্ন বলে আমি রাখিনি। তোমরা রেল দেখো কীভাবে ভুল অ্যান্সারও কিন্তু রেল দেয়। ওকে, পিডিএফ তোমরা, আমি দেখছি এটাকে পিডিএফটাকে টেলিগ্রামে দেওয়া হবে নাকি তো আমাদের অ্যাপে দেওয়া হবে, সেটা নিয়ে একটা দ্বিধাগ্রস্ততা আছে, মনে হচ্ছে টেলিগ্রামে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। আর ওই যে তোমাদের ফোন নাম্বার বলেছিলাম সেটাতে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো।